ডক্টর নিহার রঞ্জন গুপ্ত, প্রখ্যাত ডার্মাটোলজিস্ট, জন্ম 6 জুন 1911, নারাইল। তাঁর লেখা কিরিটি সিরিজের গল্পগুলি পাঠক সমাজে প্রচুর জনপ্রিয়তা পায়। কিরিটি সিরিজের আমাদের আজকের গল্প আলোকলতা। 3 জন ছেলে আর একটি মেয়ে নির্ভেজাল বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ। প্রতি পুজোয় তারা মিলিত হয় কোথাও না কোথাও। এবারে তারা বেনারসে, আর সেখানেই খুন হয়ে গেল তাদেরই এক বন্ধু অতুল। খুনি কি তাদেরই মধ্যে কেউ, যে মনিকার সাথে তার প্রেমের পথে অন্তরায় একজনকে সরিয়ে ফেলল? জানতে হলে শুনতে থাকুন আজকের গল্প আলোকলতা, প্রথম পর্ব। আমন্ত্রণটা জানালো এবার মনিকাই। পৃথক পৃথকভাবে মনিকা পত্র দিল তার প্রিয় 3 বন্ধু অতুল, রনেন ও সুকান্তকে। এবার পুজোর ছুটিতে এসো বেনারস, কাশিতে দিদিমার বাড়িতে ছুটিটা এবারে কাটানো যাবে। আপত্তি আর কি থাকতে পারে? প্রত্যেকবারই পুজোর ছুটির কয়েকটা দিন 4 জনে মিলে কোথাও না কোথাও গিয়ে হই হই করে কাটিয়ে আসে। গতবারে ওরা গিয়েছিল লখনৌ, তার আগের বার শিলং, এবার না হয় কাশিই হোক। জায়গাটা তো আর বড় কথা নয়, এই সকলে মিলে কয়েকটা দিনের জন্য এক জায়গায় একত্রে মিলিত হয়ে হই হই করে আনন্দ করা। তা সে লখনৌই হোক, শিলংই হোক বা কাশিই হোক। এমনকি পাতাল বলে সত্যি যদি কিছু থাকতো সেখানে যেতেও আপত্তি ছিল না। অবশ্যই কাশিতে মনিকার দিদিমার ওখানে ছুটি কাটানো যে এই প্রথম তা নয়। বছর 3 আগে একবার পূজাবকাশটা ওরা কাশিতে মনিকাদের ওখানেই কাটিয়েছিল, এবং সেবারে বেশ কিছুদিনই কাশিতে ওরা থেকেছিল। তার কারণও অবশ্য একটা ঘটেছিল। ছুটির মাঝামাঝি হঠাৎ মনিকা অসুস্থ হয়ে পড়ে। প্রথম দিকে সামান্য অল্প অল্প জ্বর, কিন্তু 3-4 দিনেও সেই অল্প অল্প জ্বর যখন গেল না এবং ক্রমে জ্বরের সঙ্গে 2-1টা উপসর্গ দেখা দিতে লাগলো, তখন সকলেই চিন্তিত হয়ে ওঠে। শেষ পর্যন্ত রোগটা গিয়ে টাইফয়েডে দাঁড়ায় এবং পুরো 1 মাস লাগে মনিকাকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে। কাজেই 10-15 দিনের জায়গায় মাসখানেকের কিছু উপরেই সকলকে থাকতে হয়েছিল কাশিতে সেবার। এছাড়াও মধ্যে মধ্যে যে সকলেরই কাশিতে মনিকাদের বাড়িতে যাতায়াত ছিল না তাও নয়। মনিকার দিদিমা ছিলেন কাশিতে, দীর্ঘদিন ধরেই তিনি কাশিবাসিনী। মনিকারও ত্রিসংসারে ওই এক বুড়ি দিদিমা ছাড়া আপনার জন বলতে কেউ ছিল না। মনিকা MA পাস করে অধ্যাপনার কাজ নিয়ে দিল্লিতে থাকে, অথচ বুড়ি দিদিমাকে সর্বক্ষণ কাশিতে দেখাশোনা করারও একজন দরকার। বুড়ি দিদিমার জন্য মনিকার সর্বদাই একটা দুশ্চিন্তা। কাশিতে অবশ্যই সেরকম স্ত্রীলোকের অভাব ছিল না, কিন্তু দিদিমার খুঁতখুঁতে মন, কাউকেই তেমন পছন্দ হয় না। এমন সময় দেশের গ্রাম থেকে নিরাশ্রয়া সুবলা গ্রামের একদল তীর্থযাত্রীর সঙ্গে তীর্থ পর্যটন করতে করতে কাশিতে এসে উঠল মনিকাদেরই বাড়িতে। সুবলা ব্রাহ্মণের মেয়ে, বয়স 24-25-এর বেশি নয়। সুবলা অভাগিনী, ছোটবেলায় মা বাপকে হারায়, মামা মামির কাছেই মানুষ। গ্রামের স্কুলে লেখাপড়াও কিছু শিখেছিল এবং মামা মামির চেষ্টাতেই, এক প্রকার নিখরচাতেই এক মেধাবী ছাত্রের সঙ্গে বিবাহ হয়েছিল সুবলার। মেধাবী ছাত্রটি সুবলার রূপে মুগ্ধ হয়েই স্বেচ্ছায় বিবাহ করেছিল সুবলাকে। শুধু রূপসী বললেই সুবলা সম্পর্কে যেন সবটুকু বলা হয় না। আগুনের মতো রূপ ছিল সুবলার। প্রখর সে রূপের জৌলুসে পুরুষ তো কোন ছাড়, মেয়েদের চোখই ঝলসে যেত। কিন্তু বিনা পণে বিবাহের বাজারে রূপের জৌলুসে বিকিয়ে গেলেও সুবলার স্বামী ভাগ্য ছিল না। তাই বিবাহের 6 মাস যেতে না যেতেই সুবলা হাতের নোয়া ও সিঁথির সিঁদুর মুছে মামা মামির কাছে ফিরে এলো। এবং দুর্ভাগ্য যখন আসে একা আসে না। মামার গৃহে ফিরে আসবার মাসখানিকের মধ্যেই মামা গেলেন মারা। সংসারের চক্ষুশূল হয়ে উঠল সুবলা। দুঃখের অপমানের অন্ন তিক্ত থেকে তিক্ততর হয়ে উঠতে লাগলো সুবলার মুখে দিন প্রতিদিন। মৃত্যু আকাঙ্ক্ষায় রাত্রি ও দিনের মুহূর্তগুলো কাটতে লাগলো
এমনি করে অনেকগুলো বছর কেটে গেল বৈধব্যের। তারপর একদিন গ্রামের একদল প্রবীণা তীর্থযাত্রীর সঙ্গে ঘুরতে ঘুরতে এসে কাশিতে মনিকার দিদিমার ওখানে উঠল সুবালা। তীক্ষ্ণ বুদ্ধিমতী সুবালা অতি সহজেই মনিকার দিদিমার স্নেহকে জয় করে নিল। ফলে যাবার সময় সকলে ফিরে গেল, কিন্তু সুবালা থেকে গেল মনিকার দিদিমার ওখানেই। সেও আজ বছর পাঁচেকের কথা। সুবালাকে পেয়ে মনিকার দিদিমাও নিশ্চিন্ত হলেন এবং মনিকাও দিদিমা সম্পর্কে নিশ্চিন্ত হলো। রান্না ও গৃহস্থালির যাবতীয় কাজ সুবালা তো করেই, অবসর সময় ভাগবত, রামায়ণ, মহাভারত ইত্যাদিও পড়ে শোনায় মনিকার বুড়ি দিদিমাকে। সুবালার অল্প বয়স ও আগুনের মতো রূপ দেখে প্রথমটায় মনিকার বুড়ি দিদিমা মনে মনে একটু ইতস্তত করেছিলেন সুবালাকে গৃহে স্থান দেওয়া যুক্তিসঙ্গত হবে কিনা। কিন্তু দেখা গেল বয়স অল্প ও আগুনের মতো রূপ থাকলেও সুবালার চরিত্রে একটা সংযত আভিজাত্য আছে ও সেই সঙ্গে আছে একটা অদ্ভুত নিষ্ঠা ও তীক্ষ্ণ মর্যাদা বোধ। ছ্যাবলা নয়, অত্যন্ত সংযমী, ধীর স্থির। নিশ্চিন্ত হলেন মনিকার বুড়ি দিদিমা। সুবালার চরিত্রে আর একটি গুণ ছিল, আলসেমিকে সে কখনো একটুও প্রশ্রয় দিত না। সাংসারিক কাজকর্মের ফাঁকে ফাঁকে সময়টা সুবালা বই পড়ে অথবা উলের বা সেলাইয়ের কাজ করে কাটাতো। পাড়ার গৃহস্থদের উলের ও সেলাইয়ের কাজ করে সুবালা দু পয়সা বেশ উপার্জনও করত। কাশিতে মনিকার দিদিমার বাড়িটা জঙ্গম বাড়ির একটা গলির মধ্যে। সেকেলে ধরনের তিনতলা পুরাতন বাড়ি। বাড়িটা বছর 15-16 আগে চাকরিতে অবস্থানকালেই মনিকার দাদু কাশীশ্বর চৌধুরী কিনেছিলেন একটা মৌকায় মাত্র 5,000-এ। সংসারে তার আপনার বলতে ছিল স্ত্রী সারদা ও একমাত্র নাতনি মনিকা। মনিকা কাশীশ্বর চৌধুরীর একমাত্র সন্তান, কন্যা রেণুকারও একমাত্র সন্তান। বহু অর্থ ব্যয় করে মনোমতো পাত্রে কন্যা রেণুর বিবাহ দিয়েছিলেন। কিন্তু মনিকার যখন মাত্র 4 বৎসর বয়স, তখন একটা রেল অ্যাক্সিডেন্টে জামাই ও মেয়ে একসঙ্গে মারা গেল। সেই থেকে মনিকা দাদু ও দিদিমার স্নেহযত্নেই মানুষ। কাশীশ্বরের ইচ্ছা ছিল সরকারের চাকরি থেকে অবসর নেওয়ার পর জীবনের বাকি কটা দিন দেবাদিদেবের লীলাভূমি কাশীধামেই নির্ঝঞ্ঝাটে কাটিয়ে দেবেন। কিন্তু মানুষ ভাবে এক আর হয় এক। পেনশন নেওয়ার মাত্র যখন মাস 4-5 বাকি, হঠাৎ এমন সময় অকস্মাৎ এক দ্বীপ্রহরে কর্মস্থল থেকে ফিরে করোনারি থ্রম্বোসিসে 1 ঘন্টার মধ্যেই মারা গেলেন কাশীশ্বর। প্রথম ও একটি মাত্র আক্রমণেই সব শেষ হয়ে গেল। মনিকা সেবার আয়ে পরীক্ষার জন্য কলকাতার হোস্টেলে থেকে প্রস্তুত হচ্ছে। মনিকার দাদু তখন মিরাটে কর্মস্থলেই ছিলেন। সেখানেই ঘটল দুর্ঘটনা। তার পেয়ে কলকাতা থেকে মিরাটে মনিকা ছুটে গেল এবং মিরাট থেকে সোজা এসে দিদিমাকে নিয়ে উঠল কাশীর বাড়িতে। বাড়িটা খালি, তালা দেওয়া ছিল, ভাড়া দেওয়া হয়নি তখনও। কটা দিন কাশীতে থেকে সাধ্যমতো সব গোছগাছ করে দিয়ে মনিকা আসন্নবর্তী পরীক্ষার জন্য আবার ফিরে গেল কলকাতায়। বুড়ি দিদিমার একমাত্র বন্ধন মনিকা ম্যাট্রিক পাস দেওয়ার পর থেকেই কলকাতার হোস্টেলে সেই যে গিয়ে ডেরা বেঁধেছে, সে যেন পাকাপোক্তভাবে তার দিদিমার আশ্রয় নীড় থেকে হয়েছে বিচ্ছিন্ন। ক্রমে হোস্টেল জীবনই সে অভ্যস্ত হয়ে উঠেছে। একটি নিজের একান্তভাবে একেবারে নিজের ঘর বাঁধবার স্বপ্ন যে বয়সে মেয়েদের মনে এসে বাসা বাঁধে, ঠিক সেই বয়সেই হোস্টেলের স্নেহবন্ধনহীন ভাষা ভাষা জীবনের মধ্যে পড়ে কেমন যেন দায়িত্বহীন, আত্মকেন্দ্রিক হয়ে উঠেছে সে। হোস্টেলে থেকেই একটার পর একটা পরীক্ষা পাশ করে দিল্লির এক কলেজে চাকরি নিয়ে আবার সেই হোস্টেল জীবনেই প্রতিষ্ঠিত হয়েছে। বাড়ির সঙ্গে ও দিদিমার সঙ্গে সম্পর্কের সূত্রটা ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে এখন মাসান্তে 1-8খানা চিঠিতে এসে পর্যবেসিত হয়েছে। গ্রীষ্মের ছুটিটা যদিও এসে কাশীতে দিদিমার কাছে কাটিয়ে যায়, পুজোর ছুটিতে তাও আসে না। 3 বন্ধুর সঙ্গে মিলিত হয়ে কোথাও না কোথাও গিয়ে ছুটিটা কাটায়। দিদিমার সঙ্গে মনিকার সম্পর্কটি কিন্তু বড় মধুর। মেয়ে বন্ধু মনিকার একজনও নেই। মেয়েদের সঙ্গে বন্ধুত্বের কথা উঠলে বলে, মেয়েদের সঙ্গে আবার বন্ধুত্ব হয় নাকি? মনের পরিধি বা ব্যাপ্তি ওদের মধ্যে কোথায়? ছোটখাটো স্বার্থ নিয়েই তো ওরা মশগুল থাকে। মনিকার বন্ধু অতুল, রনেন ও সুকান্ত দিদিমার পরিচিত।
মধ্যে মধ্যে দিদিমা ঠাট্টা করেছেন নাতনিকে। আচ্ছা মনি, এইভাবে বাউন্ডুলের মতো চাকরি নিয়ে হোস্টেলে না থেকে তোর ওই 3 বন্ধুর মধ্যে যাকে হোক একজনকে বিয়ে করেই না হয় সংসার পাত না। এইবার তুমি ঠিক বলেছো দিদিমা, একজনকে বিয়ে করি আর দুজন মুখ গোমড়া করে বসে থাকুক। জবাবে বলেছে মনি। দিদিমাও হাসতে হাসতে বলেছেন, তাহলে না হয় কলির দ্রৌপদী হয়ে ওদের 3 জনকে একসঙ্গে বিয়ে কর ভাই। ভুলে যাচ্ছ কেন দিদিমা? এটা কলিযুগই। এ যুগে দ্রৌপদীদের সতী বলে কেউ ভোরবেলায় স্মরণ করে না, শৈরিনী বলে কলঙ্ক রটায়। তাছাড়া বিয়ে করা মানেই তো দুজনকে হারানো। এতদিনের বন্ধু ওরা আমার, ওদের একজনকেও হারাতে পারবো না আমি। শেষ পর্যন্ত দেখিস ভাই, ওই 3 বন্ধুত্বই একদিন না তোর পক্ষে বিষ হয়ে ওঠে। কথাই বলে মেয়ে পুরুষ, এত বছরেও যখন বিষ হয়নি, বন্ধুত্ব আমাদের জীবনে অমৃত হয়েই থাকবে। হলেই ভালো। দিদিমা আর প্রসঙ্গটা টানতে চাননি। ওই 3 বন্ধুকে নিয়ে দিদিমার কথা ছেড়ে দিলেও মনিকাকে কম নিন্দা ও গ্লানি সহ্য করতে হয়নি। কিন্তু কোনো নিন্দাকেই যেন মনিকা গায়ে মাখতে চায়নি। অনেকদিন বাদে পূজা প্রকাশের কয়েকটা দিন আনন্দে হইচই করে কাটাবে বলে মনিকার ওখানে এলো সকলে কাশিতে। কিন্তু পূজা প্রকাশের আনন্দঘন দিনগুলির মধ্যে আকস্মিকভাবে এমনি করে যে ভয়াবহ মৃত্যুর নিষ্ঠুর কালো ছায়া নেমে আসবে, এ কি কেউ ওরা স্বপ্নেও ভেবেছিল? আগের রাত্রে যখন একত্রে সকলে মিলে বসে প্রায় 11:30 পর্যন্ত হৈ হৈ করে তাস খেলেছে, তখনও তারা বুঝতে কি পেরেছিল রাত্রি প্রভাত হবে দলের একজনের জীবন অবসানের ভেতর দিয়ে? বুঝতে কি পেরেছিল ওরা কেউ 4 জনের মধ্যে একজনও যে তাদেরই একজনের পশ্চাতে মৃত্যু এসে নিঃশব্দে দাঁড়িয়েছে? অমোঘ, অনিবার্য। অতুল, রনেন, সুকান্ত ও মনিকা 4 জনের মধ্যে যে কেবল দীর্ঘদিনের আলাপ পরিচয় তাই নয়, নিবিড় ঘনিষ্ঠতাও ছিল। 4 জনই অবিবাহিত। অতুল সাইকোলজির প্রফেসর, রনেন ডাক্তার, সুকান্ত ইঞ্জিনিয়ার আর মনিকা প্রফেসর। অতুল, সুকান্ত ও রনেনের মনিকা সম্পর্কে সঠিক মনোভাবটা বাইরে থেকে বোঝা না গেলেও 3 জনের মধ্যে একজনও কথাবার্তায় বা আভাসে ইঙ্গিতে ঘুণাক্ষরে কখনো কিছু প্রকাশ না করলেও এটা বুঝতে কারোরই অসুবিধা হতো না যে মনিকা সম্পর্কে একটা দুর্বলতা 3 বন্ধুরই আছে। 3 বন্ধুর মধ্যে সর্বপ্রকার আলোচনাই হতো, কেবল 2টি বিষয় নিয়ে কখনো আলোচনা হতো না, পরস্পরের বিবাহ ও মনিকা সম্পর্কে। ওই জায়গাটিতে ছিল যেন ওরা অতি সতর্ক। কোনো ক্রমে কখনো কোনো আলোচনার মধ্যে অতর্কিতেও যদি ওই 2টি ব্যাপার এসেও যেত, প্রত্যেকেই অতি সতর্কতায় এড়িয়ে প্রসঙ্গান্তরে চলে যেত প্রায় সঙ্গে সঙ্গেই। এদের 3 জনের মধ্যে অতুল ধনী পিতার পুত্র, নিজেও মেধাবী ছাত্র হিসাবে অল্প বয়সেই ভালো চাকরিও পেয়েছে। রনেন কিছুদিন হলো বিলাতে ডিগ্রি ও ডিপ্লোমা নিয়ে এসে একজন তরুণ চিকিৎসক হিসাবে ক্রমে চিকিৎসা জগতে নাম করতে শুরু করেছে। রনেনের আর্থিক অবস্থাও খুব খারাপ নয়। ছাত্র হিসাবে সেও বরাবর মেধাবী ও বৃত্তি পেয়ে এসেছে। দুজনের চেহারার মধ্যে কারোরই এমন বিশেষ কিছু আকর্ষণীয় ছিল না, তবে স্বভাবে দুজনই নম্র, বিনয়ী, ধীর ও সহিষ্ণু। তৃতীয় বন্ধু সুকান্ত গরিবের ছেলে। বাপ গরিব স্কুল মাস্টার। বাপের ক্ষমতা ছিল না ছেলেকে খরচপত্র করে উচ্চশিক্ষায় মনোমতো উচ্চশিক্ষিত করে তোলেন, কিন্তু সুকান্তর ভাগ্যক্রমে তার এক সহায় জুটেছিল, নিঃসন্তান এক ধনবতী মাসি। মাসি তার মায়েরও বড়। সুকান্তরা 4 ভাই ও 5 বোন। ভাই বোনদের মধ্যে সুকান্ত তৃতীয়। সুকান্তকে এক প্রকার দত্তক পুত্রের মতোই বরাবর তার মাসি নিজের কাছে রেখে খাইয়ে পরিয়ে মানুষ করে তুলেছেন। সুকান্ত ইঞ্জিনিয়ারিং পাশ করে একটা বিলেতি ইলেকট্রিক্যাল ফার্মের বড় চাকুরে। মেশরি সুপারিশে ভালো চাকুরিতে ঢুকেছে, বছর 1.5 হলো প্রায়। সুকান্ত 3 বন্ধুর মধ্যে সবচাইতে সুশ্রী। দীর্ঘ পেশল চেহারা, গোড়াদের মতো টকটকে গায়ের রং। আরও একটি তার গুণ আছে, সে একজন সুকণ্ঠ এবং সুগায়কও। আর মনিকার গায়ের রং কালো হলেও
সমগ্র দেহে এমন একটা লাবণ্যের ঢলঢল, বিশেষ করে মুখখানি, তার বুঝি তুলনা হয় না। রোগাটে চেহারায় এমন একটি সৌন্দর্যময়ী সজীবতা আছে যে মনে হয় জীবন পাত্রখানি তার বুঝি সুধারসে উছলে উঠছে। সৌন্দর্যময়ী, মাধুর্যময়ী ও লাবণ্যময়ী। রনেন, সুকান্ত ও অতুল, এদের কলেজে আইএসসি ক্লাসেই পরিচয়। পুজোর ছুটিতে ও গ্রীষ্মের ছুটিতেই বরাবর তিন বন্ধুতে মিলে কোনো না কোনো জায়গায় গিয়ে কিছুদিন হইচই করে আসতো। এমনি এক পুজোর ছুটিতেই পুরীতে বেড়াতে গিয়ে সমুদ্র সৈকতেই ওদের পরিচয় হয় প্রথমে মনিকার সঙ্গে। মনিকা তখন বিয়ে পড়ছে। মনিকারও অভ্যাস ছিল পুজোর ছুটিতে কোথাও না কোথাও বেড়াতে যাওয়া। দেশ ভ্রমণের একটা অদ্ভুত নেশা বরাবরই ছিল তার, সেই ছোটবেলা থেকেই। পুরীর সেই আলাপ ক্রমে ঘনিষ্ঠতায় পরিণত হয়। ছুটির পর কলকাতায় ফিরে এসে চারজনের দেখা সাক্ষাৎ হওয়াটা ছিল একটা নিত্যকার ব্যাপার। প্রতি রবিবারের ছুটিটা বোটানিক্সে বা ডায়মন্ড হারবারে অথবা নৌকায় করে গঙ্গা কিংবা দক্ষিণেশ্বরে কোথাও না কোথাও সারাটা দিন হইচই করে কাটতই ওদের চারজনের। একটি মেয়ে ও তিনটি পুরুষের মধ্যে এই হৃদ্যতা বেশ যেন বিচিত্র। এমনি করে ক্রমে অনেকগুলো বছর কেটে গেল। শিক্ষা সমাপনান্তে এক একজন যে যার কর্মপথে এগিয়ে গেল। ছাড়াছাড়ি হলো চারজনের মধ্যে। অতুল গেল হুগলি কলেজে প্রথমে, সেখান থেকে কুচবিহারে। রনেন পাটনায় প্র্যাকটিস করতে লাগলো। সুকান্ত রইল কেবল কলকাতায়। মনিকা চাকরি নিয়ে গেল দিল্লিতে। কিন্তু পুজো অবকাশে ঠিক চারজনে কোথাও না কোথাও একত্রে এসে মিলিত হতো। সমস্ত ছুটিটা হইচই করে কাটিয়ে তারপর আবার এক বৎসরের জন্য যে যার কর্মস্থানে ফিরে যেত। কেবল সুকান্ত বেশি দিন থাকতে পারত না। দিন দশেক পরে সে কলকাতায় ফিরে যেত। এইভাবেই তাদের পরস্পরের পরিচয়ের ঘনিষ্ঠতায় দীর্ঘ 8 বৎসর কেটে গেছে। এবারে মনিকার আমন্ত্রণে সকলের পুজোর ছুটিতে কাশী এসে মিলিত হয়েছে এবং দুর্ঘটনাটা ঘটল ঠিক 7 দিন পর, ঠিক কোজাগরী পূর্ণিমার দিন তিনেক পরে রাত্রে। অভাবনীয় আকস্মিক দুর্ঘটনা। দিদিমার বাড়ির ঘরগুলো স্বল্প পরিসর বলেই মনিকা প্রত্যেকের জন্য আলাদা আলাদা ঘরের ব্যবস্থা করেছিল শয়নের। একটা ঘরে দিদিমার সঙ্গে মনি নিজের শয়নের ব্যবস্থা করেছিল। বাকি 3টি ঘরে 3 জনের শোয়ার ব্যবস্থা। দোতলায় ইংরেজি প্যাটার্নের পরিকল্পনায় 4খানি ঘর। প্রথম ঘরটিতে অতুল, দ্বিতীয় ঘরে রনেন, তৃতীয় ঘরে মনি, তার দিদিমা ও সুবলাদি এবং শেষ ঘরে সুকান্ত। রাত্রি 11:30টার পর তাস খেলা শেষ হলে যে যার ঘরে শুতে যায়। পরদিন প্রত্যুষে মনি অন্যান্য দিনের মতো প্রভাতী চা তৈরি করে প্রথমে ঘুম ভাঙিয়ে সুকান্তকে চা দেয়, তারপর ডেকে তোলে রনেনকে এবং চা দেয়। সর্বশেষে অতুলের ঘরের ভেজানো দ্বার ঠেলে ডাকতে গিয়ে দেখে অন্যান্য দিনের মতো তার দরজায় ভিতর থেকে খিল তোলা নেই, খোলাই আছে। একটু যেন আশ্চর্যই হয় মনিকা। অতুলের চিরদিনের অভ্যাস, সে কখনো শয়ন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ না করে শোয় না। এখানে আসার পরেও গত 7 দিন সকালে অন্তত 4-5 বার দরজায় ধাক্কা দিয়ে ডেকে তবে মনিকাকে দরজা খোলাতে হয়েছে। দরজা প্রথম ধাক্কাতেই খুলে যেতে বেশ একটু বিস্মিত হয়েই চায়ের কাপ হাতে মনি অতুলের ঘরে গিয়ে প্রবেশ করে। অতুল চেয়ারের ওপর বসে আছে। চায়ের কাপটি হাতে এগুতে এগুতে ঠাট্টা করেই মনি বলে, কি ব্যাপার বলো তো অতুলানন্দ স্বামী? সকলের নামের সঙ্গেই 3 বন্ধুকে একটা নন্দ যোগ করে স্বামী বলে ডাকে মনি। ওরা 3 বন্ধুই প্রতিবাদ জানিয়েছিল তারা 3 জনই ঘোরতর সংসারী, স্বামীজি মোটেই নয়। মনিকা ঠাট্টা করে বলেছিল, ওহো, এ ঠিক তা নয়, এ অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। একত্রে যুগপৎ সকলেই প্রশ্ন করে, তার মানে? ওহো, thus far and no further। কতগুলো এমন ব্যাপার আছে সংসারে যা রহস্যটুকু উদ্ঘাটিত হয়ে গেলেই ব্যাস সকল মাধুর্য তার নষ্ট হয়ে যায়। এই ব্যাপারের পরেই কিন্তু একটা বিচিত্র ব্যাপার ঘটে। যদিচ 3 বন্ধু জানে আজ পর্যন্ত একজন ব্যতীত বাকি 2 জন সে ঘটনা সম্পর্কে একেবারে সম্পূর্ণ অজ্ঞ, কিন্তু মনিকা জানে 3 বন্ধুর প্রত্যেকেই আলাদা আলাদা করে তাকে একই অনুরোধ জানিয়েছে এবং প্রত্যেককেই মনিকা একই জবাব দিয়ে মৃদু হাসির সঙ্গে নিবৃত্ত করেছে।
ব্যাপারটা হচ্ছে, মনিকার বন্ধুদের ওই সম্বোধনের কিছুদিন পরেই একদিন অতুল বলে, মনি, তুমি নিশ্চয়ই জানো আমাদের চার বন্ধুর বন্ধুত্বের মধ্যে কোথাও এতটুকু গলদ নেই। তোমার সেদিনকার উক্তির মানে আমরা বুঝতে পারিনি তা মনে করো না। মনীষ কৌতুক হাস্যের সঙ্গে অতুলের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করে, বুঝতে পেরেছ? কি বলো তো অতুলানন্দ স্বামী? সত্যি, ঠাট্টা নয় মনি, বি সিরিয়াস। আই এম সিরিয়াস, গো অন। মণি গম্ভীর হবার ভান করে। তুমি আমাদের তিনজনের মধ্যে যদি কোনো একজনকে বিয়ে করো, যেন আমরা বাকি দুজন এতটুকু দুঃখ পাবো না। সত্যি বলছো? ভগবানের নামে শপথ নিয়ে বলছি, সত্যি। নাস্তিকের মন নিয়ে আর ভগবানকে টানাটানি করো না অতুলানন্দ স্বামী। বিশ্বাস করো আমি যা বলছি। করলাম, কিন্তু আমার নিজস্ব একটা মতামত তো থাকতে পারে এ ব্যাপারে। তা তো নিশ্চয়ই। তাহলে শোনো, বিধাতা এ জীবনে বোধহয় আমার ঘর বাঁধার ব্যাপারে বিষম একটা কৌতুক করে বসে আছেন। মানে তোমাদের তিনজনের মধ্যে এমন বিশেষ বিশেষ কতগুলো গুণ আছে, একমাত্র যাদের সমন্বয়ে আমি বিবাহে স্বীকৃত। অতএব বুঝতেই পারছ, তা যখন এ জীবনে হবার নয়, তখন তাহলে আর কি হবে? তাই তো ভেবেছি এ জীবনে তপস্যা, পরজন্মে মনোমত প্রতিলাভ। পরে রনেন ও সুকান্তও ঠিক অনুরূপ অনুরোধই জানিয়েছিল মনিকাকে, এবং মনিকাও পূর্ববৎ জবাবই দিয়েছিল তাদের। কিন্তু মনিকার সম্বোধনেও অতুল কোনো সাড়া দেয় না। আরও একটু এগিয়ে এসে মনিকা বলে, কি গো অতুলানন্দ স্বামী, চেয়ারে বসে বসে ঘুমোচ্ছ নাকি? এবারেও সাড়া না পেয়ে ভালো করে তাকায় মনিকা অতুলের দিকে, এবং সঙ্গে সঙ্গে চমকে ওঠেও। হাত থেকে চা ভর্তি কাপটা মাটিতে পড়ে ঝনঝন শব্দে গুঁড়িয়ে যায়। অত্যন্ত ধীর স্থির মনিকা চিরদিন। সাধারণত মেয়েরা যে স্নায়বিক হয়, আদপেই সে ধরনের সে নয়। কিন্তু সেই মুহূর্তে শিথিল হাত হতে চায়ের কাপটা পড়ে মাটিতে চূর্ণ হয়ে যাবার ঠিক পূর্বে ক্ষণেকের জন্য সম্মুখেই উপবিষ্ট নিশ্চল অতুলের মুখের দিকে তাকিয়েই যেন একটা ভয়ের অনুভূতি তাকে বিকল করে দিয়েছিল। অস্ফুট একটা আর্ত শব্দ কোনো মতে চাপতে চাপতে ছুটে ঘর থেকে বের হয়ে চাপা উত্তেজিত কণ্ঠে ডাকে, রনেন, সুকান্ত, শিগগিরি! সুকান্ত সবে তখন চায়ের কাপটি শেষ করে নামিয়ে রাখতে যাচ্ছিল শয্যার পাশেই, মেঝেতে হাত বাড়িয়ে, এবং শয্যা থেকে তখনও সে গাত্রোত্থান করেনি। আর রনেন চায়ের কাপ অর্ধেক নিঃশেষ করেছে। মনিকার চাপা আর্ত ডাকটা উভয়েরই কানে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই দুজনেই প্রায় একসঙ্গে দু ঘর থেকে বের হয়ে আসে সামনের বারান্দায়। মনিকার সর্বশরীর তখনও উত্তেজনায় কাঁপছে। একবার মাত্র ওদের ডেকেই যেন তার সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গিয়েছে। সমস্ত মুখখানা তার ভয়ে ও উত্তেজনায় কেমন হয়ে গিয়েছে, একটা বিবশ অসহায় নিষ্ক্রিয়তা। দুজনেই ব্যগ্রকণ্ঠে প্রশ্ন করে, কি কি হয়েছে মণি? অতুল! কোন ক্রমে মনিকা কেবল নামটাই উচ্চারণ করতে সক্ষম হয়। অতুল? কি হয়েছে অতুলের? সুকান্ত প্রশ্ন করে। কিন্তু রনেন ততক্ষণে খোলা দরজা দিয়ে অতুলের ঘরে গিয়ে প্রবেশ করে। কি কি হয়েছে অতুলের? সুকান্ত আবার প্রশ্ন করে। কিন্তু মনিকার কণ্ঠে কোনো জবাব আসে না, কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে সুকান্তর মুখের দিকে। অগত্যা সুকান্তও ঘরের মধ্যে যায়। মনিকা তাকে অনুসরণ করে আচ্ছন্নভাবে, যন্ত্রচালিতের মতো। নির্বাক স্থির জড় পদার্থের মতো দাঁড়িয়ে আছে রনেন চেয়ারের উপরে উপবিষ্ট অতুলের মুখের দিকে তাকিয়ে। অতুল? অতুলের গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ, কিন্তু মুখের দিকে তাকালে মনে হয় যেন সমস্ত মুখখানার ওপর একটা কালো ছায়া পড়েছে। চোখ দুটি খোলা এবং আতঙ্কে বিস্ফারিত, দুহাত মুষ্টিবদ্ধ, অসহায়, শিথিল, চেয়ারের দুপাশে ঝুলছে। হাঁটু দুটো একটু ভাঁজ করা। বারেক মাত্র তাকিয়েই কারো বুঝতে কষ্ট হয় না যে অতুল মৃত। ডাক্তার রনেনের পক্ষে তো নয়ই, সুকান্তরও বুঝতে দেরি হয় না অতুল মৃত। গত রাত্রে আহারাদির পর 9:30 থেকে 11:30 পর্যন্ত চারজনে একত্রে সুকান্তর ঘরে বসে তাস খেলেছে, এবং তাস খেলতে খেলতে প্রত্যহ যেমন হই হুল্লোড় হাসি তামাশা হয় তেমনই হয়েছে।
বরং গত রাত্রে যেন একটু বেশিই কৌতুকপ্রিয় দেখা গিয়েছিল অতুলকে। এমনিতেই কারণে অকারণে অতুল একটু বেশি হাসে। গত রাত্রে সে তার হাসির মাত্রা যেন অন্যান্য দিনের চাইতে একটু বেশিই বলে মনে হচ্ছিল। প্রাণ প্রাচুর্যে ভরা অতুল। কোনো রোগ ছিল না তার দেহে। সুকান্ত ও রনেন তবু মধ্যে মধ্যে অসুখে বা পেটের গোলমালে ভুগেছে, কিন্তু গত 7-8 বছরের মধ্যে একদিনের জন্যও অতুলকে অসুস্থ হতে দেখা যায়নি। সে সবার চাইতে বেশি পরিশ্রমী, চঞ্চলও সে সকলের চাইতে বেশি। সেই নীরব সুস্থ অতুল। হঠাৎ তার এমন কি হলো যে হঠাৎ চেয়ারে বসে বসেই তার প্রাণ বের হয়ে গেল? প্রথমটায় প্রায় মিনিট 10 তিনজনের মধ্যে কারো মুখেই কোনো কথা সরে না। তিনজনেই যেন বোবা, নিশ্চল। অতুলের মৃত্যু শুধু অভাবনীয় নয়, যেন চিন্তারও অতীত। অনেকক্ষণ মৃত অতুলের দিকে চেয়ে চেয়ে দেখে ওরা তিনজন পরস্পরের মুখের দিকে তাকায়। সকলের বোবা দৃষ্টিতে যেন একটিমাত্র প্রশ্ন, এ কি হলো? শরৎ প্রভাতের সোনালি আলো মুক্ত বাতায়ন পথে ঘরের মধ্যে এসে যেন সেই প্রশ্নই করছে, কি হলো? জানলার পাল্লার উপর একটা চড়ুই পাখি লাফালাফি করে কিচিরমিচির শব্দ করছে। দিদিমা এখনো গঙ্গা স্নান সেরে বাড়ি ফেরেননি। দায় জানকী আর গলার স্বর শোনা যাচ্ছে। সুবলাদির সঙ্গে নিত্যকার ঘর দুয়ার পরিষ্কার করা নিয়ে খিটিমিটি চলছে নিচে। দিদিমার ডান হাত ওই সুবলাদি। আজ দীর্ঘ 5 বছর গাঁ থেকে এসে দিদিমার আশ্রয়েই থাকেন। একবেলা রান্না সুবলাদিই করে। মনিকা ঘরে এলেও বেশিক্ষণ কিন্তু দৃশ্যটা সহ্য করতে পারে না। ঘরের বাতাসে যেন এতটুকু অক্সিজেনও নেই। কেমন যেন শ্বাসরোধ করছে। মনিকা বারান্দায় বের হয়ে এলো, রেলিংয়ের সামনে দাঁড়ালো। বারান্দা থেকে বেশ খানিকটা আকাশ দেখা যায়। শরতের আকাশ, পেঁজা তুলোর মতো কয়েক টুকরো মেঘ নীল আকাশের বুকে ইতস্তত সঞ্চারণশীল। প্রাণের সংবাদ নিয়ে সকালে সূর্যের আলো দিগন্ত প্লাবিত করে দিচ্ছে। এই শুচিস্নিগ্ধ প্রভাতের প্রশান্তিতে কেন কেন মৃত্যু এলো? গত 7 দিনের খুঁটিনাটি কথা মনে পড়ছে। গতকালও এমন সময় অতুলের ঘরে বসেই চা পান করছিল। অতুল বলছিল চা পান করতে করতে এ যাত্রায় তার বেশি দিন থাকা হবে না। 2-4 দিনের মধ্যেই এবার তাকে বোম্বে রওনা হতে হবে। সেখানে কিসের একটা কনফারেন্স আছে। পরশুদিন সকলে মিলে সারনাথ গিয়েছিল। রনেন ও সুকান্ত ভিতরে ছিল। মনিকা আর অতুল বাইরে বেড়াচ্ছিল। সূর্যের শেষ আলোটুকু নিঃশেষ হতে চলেছে তখন পৃথিবীর বুক থেকে। চারিদিকে আবছা আলোর একটা ম্লান বিধুর বিষণ্ণতা। অতুল হঠাৎ বললে, একটা কথা আমি তোমাকে বলবো বলে স্থির করেছি মনি। কৌতুক মিশ্রিত কণ্ঠে মনিকা জবাব দিয়েছিল, বলবেই যখন স্থির করেছো অতুলানন্দ স্বামী, তাহলে বলেই ফেলো চটপট। মনের মধ্যে আর পুষে রেখো না। বেশিক্ষণ পুষে রাখলে জমাট বেঁধে যাবার আবার ভয় আছে। না না, ঠাট্টা নয়। ঠাট্টা যে নয় সে তো বুঝতেই পারছি, তবে আর বিলম্ব কেন, বলেই ফেলো। হাসতে হাসতে জবাব দিয়েছিল মনিকা, আমি আমি বিয়ে করব স্থির করেছি। কথাটা যেন কোনো মতে উগড়ে দেয় অতুল। সুসংবাদ, কবে? কৌতুক স্নিগ্ধ দৃষ্টিতে তাকায় মনিকা অতুলের মুখের দিকে। যেদিন যেদিন কোণে বলবে প্রস্তুত, সেই দিনই। কেন, কোনে কি এখনো প্রস্তুত নয়? আবার সেই কৌতুক জেগে ওঠে কণ্ঠে মনিকার। ঠিক বুঝতে পারছি না। বলো কি, তবে কিরকম বিয়ে ঠিক করলে? হাসতে শুরু করে মনিকা। কোনের মনের সংবাদই এখনো মিলল না, অথচ স্থির করে ফেললে বিয়ে করছো। তাই তো কোণেকেই শুধাচ্ছি। বুঝেও যেন না বোঝার ভান করে মনিকা। বলে, মানে? সেই জবাবই তো তোমার কাছে চাই মনি। ক্ষণকাল মনিকা চুপ করে থাকে। তারপরে বলে, আমার জবাব তো তুমি পেয়েছো অনেকদিন আগেই অতুল। আমি তোমাদের তিনজনকেই ভালোবাসি, আর সেই ভালোবাসার মধ্যে আমি বিচ্ছেদ বা দুঃখ আনতে চাই না। এ ধরনের প্লেটোনিক ভালোবাসার কোনো অর্থ হয় না। আর যেন এ ভালোবাসায়
আমি তৃপ্তও নই। আমি চাই আমার ভালোবাসাকে পরিপূর্ণভাবে, একান্তভাবে আমারই করে পেতে। জীবনে সব ব্যাপারে ভাগ দিতে আর ভাগিদার হতে রাজি আছি, কিন্তু এই ব্যাপারে নয়। কিন্তু এতদিন তো তুমি তাতেই তৃপ্ত ছিলে অতুলানন্দ। না, সে তোমার ভুল। ভুল? হ্যাঁ, একেবারেই ভুল। এরপর নিঃশব্দে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে মনিকা, তারপর বলে, আমাকে তুমি ক্ষমা করো অতুল। না না না, আজ আমার কথা তোমায় শুনতেই হবে মণি। মনিকা নির্বাক। কি মণি, চুপ করে রইলে যে তুমি? কি বলবো বলো, সবই তো তোমরা জানো। আমাকে পাওয়ার চিন্তা তুমি ভুলে যাও। তার সম্ভব নয় মণি। গত 3 বছর ধরে নিজের সঙ্গে যুদ্ধ করে আমি আজ ক্ষত বিক্ষত। এই আমার শেষ সংকল্প, আমি তোমায় চাই। অতুল হাত বাড়িয়ে আবেগের সঙ্গে মনিকার একখানা হাত অন্ধকারেই চেপে ধরে। মণি, হাত ছাড়ো অতুল, অধীর হও না। এত বড় বন্ধুত্বকে ক্ষুণ্ণ হতে দিও না। হঠাৎ এমন সময় শুকনো পাতার উপর কার যেন দ্রুত পলায়মান পদশব্দ শোনা গেল। দুজনেই চকিত হয়ে প্রশ্ন করে, কে? কে? ইতিমধ্যে দুজনের একজনেরও খেয়াল হয়নি কখন এক সময় সন্ধ্যার অন্ধকারে চারিদিক ঢেকে গেছে। খেয়াল হতেই মনিকা বলে ওঠে, উফ, দেরি হয়ে গেছে। কিন্তু রনেন আর সুকান্তর এখনো পাত্তা নেই কেন? ওরা আবার কোথায় গেল? অল্প দূরেই এমন সময় সুকান্তর গলা শোনা যায়। অতুল, মণি, তোমরা কোথায়? বাড়ি ফিরবে না? টাঙাওয়ালা যে তাগাদা দিচ্ছে। একটু এগোতেই সুকান্ত ও রনেনের সঙ্গে ওদের দেখা হয়ে গেল। ও সম্পর্কে দুজনের মধ্যে গত 2 দিনের মধ্যে দ্বিতীয়বার আর কোনো আলোচনাই হয়নি। মনিকার 2 চোখের কোল জলে ভরে ওঠে। নিচে দিদিমার কণ্ঠস্বর শোনা গেল। কৃষ্ণের শতনাম করতে করতে গঙ্গা স্নান সেরে এই বোধহয় তিনি ফিরলেন। যতে গোপিনী কালো সোনা নাম রাখেন রাধা বিনোদিনী, জয় জয় গোবিন্দ গোপাল। রনেন আর সুকান্ত পরস্পর পরস্পরের মুখের দিকে তাকায়। এ ওর মুখের দিকে চেয়ে আছে। পরস্পরের দৃষ্টিতে পরস্পরের প্রতি যেন একই প্রশ্ন চোখের তারায় ফুটে উঠলেও মুখে প্রকাশ পাচ্ছে না। সুকান্তই প্রথমে কথা বললে দুজনের মধ্যেকার বিশ্রী স্তব্ধতাটা ভেঙে। ভাবতেই পারছি না আমি রুনু, সত্যি সত্যি অতুল আমাদের মারা গিয়েছে। কিন্তু কি করে মরলো তাই ভাবছি। সেটা পরের কথা, কিন্তু আমাদের এখন কি করা কর্তব্য বলো? মৃত্যুটা তো অস্বাভাবিক বলেই মনে হচ্ছে। এক্ষেত্রে সর্বাগ্রে আমাদের এক্ষুনি নিকটবর্তী থানায় একটা সংবাদ দেওয়া প্রয়োজন। মৃদু কণ্ঠে রনেন বলে, থানায়? মানে পুলিশে? কথাটা উচ্চারণ করতে গিয়ে সুকান্ত যেন কেমন নিজেই চমকে ওঠে। কণ্ঠস্বরে একটা সুস্পষ্ট ভীতির আভাস পাওয়া যায়। হ্যাঁ, থানায় সংবাদ দেওয়া প্রয়োজন, কিন্তু তার আগে একজন বাইরের ডাক্তারকে ডাকলে হতো না? রনেন যেন নিজেই নিজেকে প্রশ্ন করার ছলে কথাটা বলে। ডাক্তার? ডাক্তার এসে এখন কি করবে? তাছাড়া তুমিই যখন উপস্থিত আছো। সুকান্ত জবাবে বলে, বাইরের একজন ডাক্তারেরও প্রয়োজন আছে বই কি। একটা ডেথ সার্টিফিকেট তো চাই সৎকার করতে হলে। কেন তুমি? না, আমার পক্ষে ডেথ সার্টিফিকেট দেওয়া ভালো হবে না। তবে? ডাক্তার মজুমদারকেই না হয় তাহলে ডাকা যাক। বেশ, তাই হোক। ডাক্তার বিলাস বিহারী মজুমদার পাড়াতেই থাকেন, তাকেই ডেকে আনতে গেল রনেন। এদিকে মনিকার বুড়ি দিদিমার কাছে কিন্তু আর চাপা রইল না দুঃসংবাদটা। সুকান্তই জানালো, বুড়ি অতুলকে মৃত দেখে একেবারে কেঁদে ফেললেন। দীর্ঘদিনের পরিচিত এই ছেলে 3টি বুড়ির, এবং এই দীর্ঘদিনের পরিচয়ে একটা স্নেহের সম্পর্কও গড়ে উঠেছিল এদের সঙ্গে। বুড়ি দিদিমা অতুল, রনেন ও সুকান্তকে নিজের জনের মতোই দেখতেন। সুবলাদিও সব শুনে একেবারে স্তম্ভিত হয়ে যায়। একটু পরেই ডাক্তার মজুমদার এলেন। ডাক্তার এ বাড়ির বিশেষ পরিচিত, হাসি খুশি ও রসিক মানুষ। রনেন ডাক্তারকে ডাকতে গিয়ে
আসল সত্যিকারের সংবাদটি দেয়নি। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে উচ্চকণ্ঠে ডাক্তার দিদিমাকে ডাকতে লাগলেন, সকালবেলাতেই আবার চৌধুরী গিন্নির বাড়িতে কার অসুখ হলো? কোথায় চৌধুরী গিন্নি? দোতলার বারান্দায় মনিকা দাঁড়িয়েছিল। তার সঙ্গেই ডক্টর মজুমদারের প্রথম চোখাচোখি হলো। এই যে মণিমা, কার অসুখ হলো আবার বাড়িতে? রনেনবাবু জরুরি তলব দিয়ে একেবারে টেনে নিয়ে এলেন। মনিকার কণ্ঠে সাড়া নেই এবং মনিকার ভীতিবিহ্বল ফ্যাকাশে মুখখানার দিকে হঠাৎ তাকিয়েই ডাক্তারের মনে কেমন যেন খটকা লাগে। দাঁড়িয়ে যান ডাক্তার মজুমদার এবং ব্যগ্র উৎকণ্ঠার সঙ্গেই এবার প্রশ্ন করেন, কি ব্যাপার মণিমা, এখানে এমন করে দাঁড়িয়ে যে? ডাক্তার মজুমদার মনিকাকে মণিমা বলে ডাকতেন এবং মনিকা ডাক্তারকে ডাক্তার জ্যাঠা বলে ডাকত। ওই ঘরে যান ডাক্তার জ্যাঠা। নিম্ন কণ্ঠে কোনো মতে কথাগুলো বলে মনিকা। কি হয়েছে বলো তো মণিমা? ওই ঘরে। বিস্মিত হতভম্ব ডক্টর মজুমদার অগত্যা নির্দিষ্ট ঘরের মধ্যে গিয়ে প্রবেশ করলেন। ঘরে ঢুকেও প্রথমটায় তিনি ব্যাপারটা বুঝতে পারেন না। তারপর অতুলের মৃতদেহের দিকে তাকিয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন। বাক্যস্ফূর্তি হয় না। হি ইজ ডেড, অর্ধস্ফুট কণ্ঠে উচ্চারণ করলেন কথাটা ডাক্তার মজুমদার। সকলের মুখের দিকেই অতঃপর একবার তাঁর দৃষ্টিটা বুলিয়ে নিলেন। রনেন, সুকান্ত, মনিকা, দিদিমা ও সুবলাদি সকলেই স্থাণুর মতো দাঁড়িয়ে। কারো মুখে কথা নেই। এগিয়ে গিয়ে মৃতদেহটা পরীক্ষা করলেন ডাক্তার। মৃতের মুখের দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে মৃদু কণ্ঠে বললেন, অস্বাভাবিক মৃত্যু বলেই তো মনে হচ্ছে মণিমা। থানায় শিবশরণকে একটা সংবাদ দাও, আমি তো ডেথ সার্টিফিকেট দিতে পারবো না। বলতে বলতে রনেনের দিকে তাকিয়ে বললেন, আপনি আমার ডিসপেন্সারিতে গিয়ে কম্পাউন্ডার হরিকে বলুন, সে যেন এখনই সাইকেলে করে থানায় গিয়ে আমার নাম করে শিবশরণকে একটা খবর দিয়ে আসে। এখনই এই বাড়ির ঠিকানায় আসতে বলেছি আমি। যান, আর দেরি করবেন না। তাই তো ডাক্তার নীরবে মাথা দোলাতে লাগলেন আপন মনেই। এবারেও পুজোর অবকাশটা কাটাতে কিডিটি ও সুব্রত শিবশরণের ওখানে এসে দিন 5 হলে উঠেছে। সকালবেলা কাজে বের হওয়ার আগে শিবশরণ পোশাক পরে টেবিলে বসে কিডিটি ও সুব্রতর সঙ্গে চা পান করতে করতে খোশ গল্প করছিল। এমন সময় রনেনকে নিয়ে একটা সাইকেল রিক্সায় চেপে ডাক্তার মজুমদারের কম্পাউন্ডার এসে হাজির। হরি কম্পাউন্ডার একাই আসতে চেয়েছিল সাইকেল নিয়ে, কিন্তু রনেন একটা সাইকেল রিক্সা নিয়ে দুজনেই এসেছে থানায়। থানায় না দেখা পেয়ে এসেছে নিকটবর্তী শিবশরণের বাসায়। ভৃত্যের মুখে ডাক্তার মজুমদারের কম্পাউন্ডারের নাম শুনে শিবশরণ তাদের ঘরের মধ্যেই আহ্বান জানায়। ভৃত্যের পশ্চাতে হরি কম্পাউন্ডার ও রনেন ঘরে এসে প্রবেশ করে। রনেন নিজের পরিচয় ও বক্তব্য সংক্ষেপে পেশ করে। শিবশরণ হাসতে হাসতে কৌতুক করে কিরিটিকে বলে, এই নাও কিরিটি, তুমি আসার সঙ্গে সঙ্গেই একটা হত্যা সংবাদ। চলো, যাবে নাকি অকুস্থানে? কিরিটি একটা আড়মোড়া ভাঙতে ভাঙতে বলে, না হে, তুমি যাও। ওহো, একা তীর্থ দর্শনে পুণ্য সঞ্চয় হয় না, তোমাকেও সঙ্গে চাই। ওঠো, চলো। যাও না হে। কিরিটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। না, তোমাকেও যেতে হবে। চাই কি, তুমি সঙ্গে থাকলে হয়তো অকুস্থানেই একটা ফয়সালা হয়ে যাবে। বখেরা মিটিয়ে নেওয়াই ভালো। চলো। অগত্যা কিরিটিকে উঠতেই হলো। 6 জন একটা সাইকেল রিক্সায় যাওয়া চলে না, তাই আরো দুটিকে ডাকতে হলো। একটাই উঠে বসে রনেন ও কিরিটি, অন্যটায় শিবশরণ ও সুব্রত। হরি কম্পাউন্ডার ও একজন কনস্টেবল আর একটাতে। ইতিমধ্যেই কাশী শহর কর্মচঞ্চল হয়ে উঠেছে। পূজায় এবার লোক সমাগমও অনেক হয়েছে শহরে। রাস্তায় ও দোকানে দোকানে নানা বয়সী স্ত্রী পুরুষের ভিড়।
তাদেরই মধ্যে নিত্য গঙ্গা স্নান যাত্রীদেরও আনাগোনা চলছে। খোদাই চৌকির থানা থেকে গধুলিয়ার দূরত্ব খুব বেশি দূরে নয়, হেঁটে গেলে মিনিট 20-25-এর বেশি লাগে না। কিরিটি তাই প্রথমটাই বলেছিল এই পথটুকু হেঁটেই যাবে, কিন্তু শিবশরণ রাজি হয়নি। চলন্ত রিকশায় রনেনের পাশে বসে কিরিটি নানা রকম প্রশ্ন করছিল। কিরিটির সজাগ তীক্ষ্ণ শ্রবণেন্দ্রিয় দুটি ওদের কথাবার্তায় নিয়োজিত থাকলেও অন্যমনস্ক দৃষ্টিতে একটা চুরুট টানতে টানতে রাস্তার দুধারে চলন্ত জনতার প্রতি আকৃষ্ট ছিল। আপনি বলছিলেন রাত 11:30 পর্যন্ত আপনারা 4 জনে তাস খেলেছেন, তারপর শুতে যান যে যার ঘরে। হ্যাঁ। শুতে যাওয়ার পর আপনি কোনো রকম চিৎকার বা অস্বাভাবিক কোনো শব্দ শোনেননি? না তো, সন্ধ্যায় অনেকক্ষণ গঙ্গায় দাঁড় টেনেছিলাম, খুবই ক্লান্ত ছিলাম। শুতে না শুতেই ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙে মনিকার ডাকে। হঠাৎ ওই সময় কিরিটি প্রশ্ন করেছিল, আপনি কি করেন রনেনবাবু? আমি ডাক্তার, পাটনায় প্র্যাকটিস করি। আপনি কি ডক্টর আর চৌধুরী, পার্টনার হার্ট ডিজিজ স্পেশালিস্ট? হ্যাঁ। মৃদু কণ্ঠে জবাব দেয় রনেন। আপনি নিজে যখন একজন ডাক্তার সেখানে উপস্থিত ছিলেন, তখন ডক্টর মজুমদারকে আবার ডাকা হলো যে? কিরিটি রনেনের মুখের দিকে তাকিয়েই প্রশ্নটা করে। কারণ মৃতদেহ দেখেই বুঝেছিলাম আমাদের বন্ধু অতুলের মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নয়। তাছাড়া আর একটা কথাও আমার এই সঙ্গে মনে হয়েছে, যেভাবে বাড়ির মধ্যে মৃত্যু হয়েছে তাতে তাতে করে স্বভাবতই সকলের ধারণা হবে বাড়ির মধ্যেই কেউ আমরা তাকে হত্যা করেছি। তাই তো আমি নিজে ডাক্তার হওয়া সত্ত্বেও আর একজন বাইরের ডাক্তারকে ডাকা ও থানায় সংবাদ দেওয়াটা যুক্তিসঙ্গত বলে মনে করলাম। দীর্ঘদিনের বন্ধুত্ব আমাদেরই মধ্যে একজনের এভাবে অস্বাভাবিক মৃত্যু হলো কেন? আর এর জন্য আমরাই কেউ দায়ী কিনা এটাও আমাদের জানা প্রয়োজন নয় কি? নিশ্চয়ই, সত্যিই আপনার সৎ সাহসের আমি প্রশংসা করছি ডক্টর চৌধুরী। সৎ সাহসের কথাটা বাদ দিলেও অতুলের মৃত্যুটা যে কত বড় মর্মান্তিক আঘাত আমাদের পক্ষে, বাইরের লোক আপনারা তা বুঝতে পারবেন না কিরিটিবাবু। এবং শুধু মর্মান্তিকই নয়, অত্যন্ত লজ্জারও ব্যাপার। অতুলের মৃত্যু রহস্যের একটা মীমাংসা বিশেষভাবেই প্রয়োজন আমাদের বিবেকের দিক দিয়েও। যতক্ষণ না এই ব্যাপারের মীমাংসায় আমরা পৌঁছতে পারবো, ততক্ষণ আমরা আমাদের পরস্পরের কাছেই থাকবো গিল্টি, দোষী। কথাগুলো বলতে বলতে ডক্টর রনেন চৌধুরী শেষের দিকে নির্বাক কিরিটির মুখের দিকে তাকিয়ে বললে, আপনার সঙ্গে সাক্ষাৎ পরিচয় না থাকলেও আপনার নাম আমার বিশেষভাবে পরিচিত মিস্টার রায়। আজকে আমাদের এত বড় বিপদের দিনে আপনাকে এ সময়ে এখানে পাওয়াটা সত্যি বলতে কি কতখানি যে নিশ্চিন্ত হয়েছি তা বলতে পারবো না। আপনি বোধহয় ভগবান প্রেরিত। আমাদের আজকের লজ্জা ও অপমান থেকে আপনি অন্তত যদি আমাদের মুক্তি দিতে পারেন। কিরিটি নিরুত্তর থাকে। কিরিটি তখন মনে মনে ভাবছে, দীর্ঘদিনের 4 বন্ধু, 3 জন পুরুষ, 1 জন নারী। না জানলেও সাধারণ মানব চরিত্রের দিক দিয়ে এটা খুবই স্বাভাবিক। পরস্পরের বন্ধুত্ব ছাড়াও 3 বন্ধুর মধ্যবর্তী ওই নারী বান্ধবীকে কেন্দ্র করে ওই 3টি পুরুষের মনে এই দীর্ঘদিনে নিশ্চয়ই কিছু না কিছু দুর্বলতা ছিল। আর শুধু দুর্বলতাই বা কেন, হিংসা বা একটা বিদ্বেষ গড়ে ওঠাও তেমন বিচিত্র বা আশ্চর্য নয়। হঠাৎ কিরিটি রনেনকেই প্রশ্ন করে, ডক্টর চৌধুরী, আচ্ছা একটা কথা, আপনারা 4 জনের মধ্যে কে কে বিবাহিত? কেউই নয়। আমরা 3 বন্ধু ও মনিকা কেউই বিবাহ করিনি। কেউ বিবাহ করেননি? না, কেউ বিবাহিত নয়। কেউ বিবাহিত নয়। দীর্ঘ 9 বৎসরের বন্ধুত্ব, 3টি কৃতবিদ্য কুমার ও একটি কুমারী, 3 পুরুষের মধ্যবর্তী 1 নারী, তারই মধ্যে এসেছে অস্বাভাবিক মৃত্যু।
কিরিটির মনে হয় জীবনে ইতিপূর্বে এমন জটিল প্রশ্নের সম্মুখীন সে খুবই কম হয়েছে। স্নেহ, ভালোবাসা, রাগ, দেশ, হিংসা ও ঘৃণা, মানব মনের গোপন অবগাহনে যেসব স্বাভাবিক বৃত্তিগুলো আনাগোনা করে, এক্ষেত্রে কোনটির প্রভাব পড়েছে কে জানে। আর কেমনই বা সেই মধ্যবর্তী নারী। কিরিটির চিন্তাপ্রবাহে ছেদ পড়ে। সাইকেল রিক্সা গলির মুখে এসে দাঁড়িয়েছে। আর এগুবে না, বাকি সামান্য পথটুকু পদব্রজেই যেতে হবে। প্রথমে রনেন, তার পশ্চাতে শিবশরণ ও সর্বশেষে কিরিটি কক্ষ মধ্যে প্রবেশ করে। ডক্টর মজুমদার পাশের ঘরেই শিবশরণের অপেক্ষায় ছিলেন। তিনিও এগিয়ে এলেন সঙ্গে সঙ্গে। কিরিটি কক্ষ মধ্যে পা দিয়ে প্রথমেই তার চিরাচরিত তীক্ষ্ণ অনুসন্ধানী দৃষ্টিতে ঘরের চারপাশে একবার চোখ বুলিয়ে নিল। মাঝারি আকারের ঘরটি, দক্ষিণ দিকটি চাপা, পূবে দুটি জানলা, জানলা দুটোই খোলা। যে চেয়ারটার উপরে মৃতদেহ রয়েছে তারই হাত দেড়েক ব্যবধানে একটি ক্যাম্বিসের খাটিয়ার ওপর একটা নিভাজ শয্যা। শয্যাটি ব্যবহৃত। শয্যাটিতে কেউ রাত্রে শয়ন না করলেও একটা ব্যাপার কিরিটির দৃষ্টিকে আকর্ষণ করে। শয্যার মাঝামাঝি একটা জায়গায় শয্যার চাদরটা যেন একটু কুঁচকে আছে। বোধহয় কেউ ওই জায়গাটায় বসেছিল, এবং তাতে করেই বোঝা যায় শয্যায় কেউ শয়ন না করলেও কেউ শয্যায় বসেছিল। শিবশরণ মৃতদেহের সামনে এগিয়ে গিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে বোধহয় মৃতদেহ পরীক্ষা করছিল। এবারে সেই দিকে তাকালো কিরিটি। যে চেয়ারটার উপর মৃতদেহ উপবিষ্টাবস্থায় রয়েছে সে চেয়ারটা সাধারণ কাঠের নয়, স্টিলের ফ্রেমের লোহার চাদরে তৈরি, এবং চেয়ারের পাশেই ডান দিকে একখানা বই, বাংলা বই, মেঝেতে পড়ে আছে। এবারে মাথার উপরে তাকালো। শেডে ঢাকা ইলেকট্রিক আলো, আলোটি নেভানো। কিরিটি রনেনের দিকে তাকে প্রশ্ন করে, ডক্টর চৌধুরী, প্রথমে যিনি আজ সকালে এই ঘরে ঢুকে মৃতদেহ আবিষ্কার করেন তিনি কি ওই আলোটা নেভানো দেখেছিলেন না আলোটা জ্বলছিল? ঘরের আলোটা নেভানো রয়েছে। ঘরের মধ্যে উপস্থিত সকলেই পরস্পরের মুখের দিকে যেন প্রশ্ন ভরা দৃষ্টিতে তাকায়। সকলেই একে একে জবাব দেয়, আলো নেভানোই ছিল। এবার কিরিটি মনিকাকেই প্রশ্ন করে, আপনি তো প্রথম সকালে এ ঘরে ঢোকেন চা নিয়ে, তখন কি আলোটা নেভানো ছিল না জ্বলছিল? লক্ষ্য করিনি তো। আচ্ছা, সাধারণত উনি মানে অতুলবাবু কি ঘরের দরজা বন্ধ করেই শুতেন? বন্ধ করে শুতো দরজা, আর প্রত্যেক দিনই সকালে ওকে ডেকে ওঠাতে হতো। তাই তো আজকে ঘরের দরজা খোলা পেয়ে একটু আশ্চর্যই হয়েছিলাম। জবাবে মৃদু কণ্ঠে কথাগুলো বলল মনিকা। কিরিটি মনে মনে ভাবে, শোবার ঘরের দরজা শয়নের পূর্বে যার চিরদিন বন্ধ করে শোয়াই অভ্যাস, কেন সে আজকে তার ঘরের দরজা খোলা রেখেছিল? কেন? বোঝা যায় মৃত ব্যক্তি বিছানায় শোয়নি গত রাত্রে। আগের রাত্রের সেই হাফ শার্টটা পরা, চেয়ারে উপবিষ্ট অবস্থাতেই মারা গিয়েছে। চেয়ারের পাশেই মেঝেতে একটা বই। সব কিছু মিলে স্বাক্ষর দিচ্ছে শয়নের পূর্বে সে বই পড়ছিল বা পড়বার চেষ্টা করেছিল, এবং গত রাত্রে সেক্ষেত্রে আলোটা ঘরের জ্বলবে না কেন? কে নেভালো আলো? কেনই বা নেভালো? কেন? আচ্ছা মনিকা দেবী, কিরিটির ডাকে মনিকা আবার কিরিটির মুখের দিকে তাকায়। রাত্রে কি আপনাদের বাড়ির দোতলার সিঁড়ির মুখের যে দরজাটা দেখলাম সেটা বন্ধ থাকে? না, খোলাই থাকে। জবাবে বলে মনিকা। বাড়িতে বর্তমানে আপনারা কজন আছেন? দিদিমা, সুবলাদি, ঝি, জানকিয়া আর আমরা 4 জন। কয়েকদিনের জন্য একটা ঠিকে চাকর রাখা হয়েছে, তা সে রাত্রে 9টা-10টার পর বাড়ি চলে যায়। রাত্রে এখানে শোয় না। গত রাত্রে দোতলায় আপনারা কে কে ছিলেন? আবার প্রশ্ন কিরিটির। এই ঘরে অতুল, পাশের ঘরে রনেন, তারপরের ঘরে আমি, সুবলাদি আর দিদিমা, আর তার পাশের ঘরে সুকান্ত। কোন ঘরে বসে গত রাত্রে আপনারা 11:30 পর্যন্ত তাস খেলেছেন? সুকান্তর ঘরে। কেউ আপনারা মনে করে বলতে পারেন গতকাল সমস্ত দিন এবং শুতে যাবার আগে পর্যন্ত সময়ের মধ্যে কখন কখন এবং কতবার অতুলবাবু বা আপনারা এ ঘরে এসেছেন? প্রথমেই ডক্টর রনেন চৌধুরী বলে, সিটিতে আমার এক সহপাঠী ডাক্তার আছেন।
কাল সকালে চা জলখাবার খেয়েই আমি ক্যামেরাটা লোড করে নিয়ে বেরিয়ে যাই। বেলা 4টে পর্যন্ত সেই বন্ধুর ওখানেই ছিলাম। খাওয়া দাওয়া সেখানেই করি। এখানে ফিরে আসি বেলা 5টা নাগাদ। অতুল তখন বাড়িতে ছিল না। আমি ফিরে আসবার আরও আধ ঘন্টা পর অতুল ফেরে। প্রায় 6টা নাগাদ আমরা গঙ্গায় নৌকো বাইবার জন্য বের হই। রাত 8টায় ফিরে আমার ঘরেই সকলে বসে আড্ডা দিই। রাত 9টায় খাওয়া দাওয়া সেরে তাস খেলতে বসি। 11:30টায় তাস খেলা ভাঙলে সোজা নিজের ঘরে শুতে যায়। ক্লান্ত ছিলাম, শোয়া মাত্রই ঘুমিয়ে পড়েছি। গতকাল দিনে বা রাত্রে একবারের জন্য এ ঘরে আমি আসিনি, আর দেখিও নি অতুল কতক্ষণ এ ঘরে ছিল বা কবার এসেছিল। কথাগুলো যেন জবানবন্দির মতোই একটানা গুছিয়ে বলে গেল ডক্টর রনেন চৌধুরী। অতুলবাবু বাড়িতে ছিলেন না, আপনি একটু আগে বললেন। আপনি যখন বাড়ি ফেরেন, অতুলবাবু কখন বের হয়েছিলেন, কোথায় গিয়েছিলেন বা কতক্ষণের জন্য বাইরে ছিলেন কিছু জানেন ডক্টর চৌধুরী? কিরিটি প্রশ্ন করে। না, আমি বলতে পারি না। মনিকা দেবী, আপনি? বেলা 2টো পর্যন্ত তো সে বসে চিঠি লিখছিল, ঘরে বসেই জানি। ঠিক 2টো বাজতে চিঠিগুলো ডাকে ফেলতেই বাইরে গিয়েছিল। মনিকা জবাবে বলে, ডাকঘর কত দূর এখান থেকে? 2টোর সময় বের হয়ে 5:30টায় ফিরলেন চিঠি পোস্ট করে? বলতে পারি না, অন্য কোথাও হয়তো যেতে পারে। একটা কথা মনিকা দেবী, ঠিক 2টোর সময়ই যে অতুলবাবু বাইরে গিয়েছিলেন ঠিক আপনার মনে আছে? হ্যাঁ, তার কারণ অতুল চলে যাওয়ার পরেই ইলেকট্রিক মিস্ত্রি অতুলের ঘরের আলোটা ঠিক করতে আসে। বংশী এসে যখন মিস্ত্রি এসেছে বললে, তার আগে আমার একটু তন্দ্রা মতো এসেছিল। ঘর থেকে বেরুতে যাব এমন সময় ঘরের ওয়াল ক্লকটায় ঢং ঢং করে 2টো বাজলো। তাইতেই সময়টা আমার মনে আছে। মনিকার মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল কিরিটি। তার সমস্ত ইন্দ্রিয় যেন হঠাৎ অত্যন্ত সজাগ ও তীক্ষ্ণ হয়ে মনিকার কথা শুনছিল। চোখে মুখে একটা অদ্ভুত ব্যাকুল সুতীব্র উৎকণ্ঠা স্পষ্ট হয়ে উঠেছিল। গতকাল ইলেকট্রিক মিস্ত্রি এসেছিল এই ঘরের আলো ঠিক করতে? হ্যাঁ। কেন? ঘরের আলোটা পরশু রাত্রে হঠাৎই খারাপ হয়ে যায়। গতকাল সকালে উঠেই অতুল বলেছিল মাঝরাত্রে উঠে আলো জ্বালাতে গিয়ে আলো জ্বলেনি, সুইচেও নাকি শক দিচ্ছিল। মনিকা জবাবে বলে। ঘরের মধ্যে উপস্থিত সব কয়জনই কৌতূহলের সঙ্গে কিরিটির প্রশ্ন ও প্রশ্ন করার পর জবাব শুনছিল। অন্য কেউ না বুঝলেও সুব্রত ও শিবশরণ কিরিটির পরপর প্রশ্নগুলো শুনে বুঝতে পেরেছিল বিশেষ কোনো উদ্দেশ্যেই কিরিটি সকলকে প্রশ্ন করছে। ঘরের মধ্যেই প্রাপ্ত কোনো না কোনো একটা সূত্র কিরিটিকে সজাগ করে তুলেছে। কিরিটি কিন্তু আর প্রশ্ন করে না কাউকে। হঠাৎ যেমন প্রশ্ন করতে শুরু করেছিল, হঠাৎই আবার তেমনি চুপ করে যায়। ঘরের মধ্যে সকলেই চুপচাপ দাঁড়িয়ে, কারো মুখে কোনো শব্দ নেই। মিনিট 2-3 নিস্তব্ধে কেটে যায়। আবার কিরিটি প্রশ্ন শুরু করে, এবারে ডক্টর মজুমদারকে। মৃতদেহ দেখে মৃত্যুর কারণ আপনার কি মনে হচ্ছে ডক্টর মজুমদার? খুব সম্ভব কোনো একটা শকে উনি মারা গিয়েছেন। ইলেকট্রিক শক বলে আপনার মনে হয় কি? হতে পারে, মৃদুকণ্ঠে ডক্টর মজুমদার বললেন। তাহলে মৃতদেহ চেয়ারে কেন? কিরিটি যেন নিম্নকণ্ঠে নিজেকেই নিজে প্রশ্নটা করে। বলতে বলতে হঠাৎ যেন গম্ভীর হয়ে গিয়ে কয়েক সেকেন্ড চুপ করে থেকে একসময় আপন মনেই নিঃশব্দে মাথাটা দোলায় এবং পূর্ববৎ অনুচ্চ কণ্ঠেই বলে, তা হতে পারে, তা হতে পারে। সকলেই যুগপৎ কিছুটা বিস্ময় ও বোকার মতোই যেন কিরিটির মুখের দিকে তাকিয়ে থাকে। কিন্তু কিরিটি সময় ক্ষেপ করে না। অতঃপর মৃতের জামার পকেটগুলো খোঁজ করতে গিয়ে একটা পোস্ট কার্ড পেল। কার্ডটা লিখেছে অতুলেরই এক বন্ধু দেরাদুন থেকে। সে লিখেছে দুন এক্সপ্রেসে সে কলকাতা যাচ্ছে, পথে কাশি স্টেশনে যেন অতুল তার সঙ্গে দেখা করে, বিশেষ প্রয়োজন আছে। দুন এক্সপ্রেস বেলা 3:30 নাগাদ ক্যান্টনমেন্টে পৌঁছাবে।
চিঠিটা কিরিটি পকেটে রেখে দিল। তারপর শিবশরণের দিকে তাকিয়ে স্পষ্টোচ্চারিত কণ্ঠে বলে, শিবশরণ, এবারে তুমি তোমার কাজ করো ভাই, তবে আগে একটা চাদর দিয়ে মৃতদেহটা ঢেকে দাও। কিরিটির নির্দেশ মতোই একটা বড় চাদর এনে মৃতদেহটা ঢেকে দেওয়া হলো এবং সকলে অতঃপর কিরিটির ইচ্ছা মতো সুকান্তর ঘরে গিয়ে বসল। জবানবন্দি নেওয়ার জন্য প্রস্তুত হয় শিবশরণ। যার জবানবন্দি নেওয়া হবে তাকে ছাড়া অন্য সকলকে ঘর থেকে বাইরে যেতে বলা হয়। প্রথমেই ডাক পড়ল ডক্টর রনেন চৌধুরীর। ডক্টর রনেন চৌধুরী বলিষ্ঠ গঠন, শিক্ষিত, বুদ্ধিমান। হত্যার অবস্থানের সর্বাপেক্ষা নিকটে ছিল, পাশের ঘরেই। দুই ঘরের মধ্যবর্তী একটি দরজা ছিল। দরজাটায় অতুলের ঘর থেকে শিকল তোলা ছিল। ডক্টর রনেন নিহত অতুলের বিশেষ বন্ধু, দীর্ঘদিনের পরিচয়, অবিবাহিত, অবস্থাপন্ন, বৃত্তি চিকিৎসক। শিবশরণ তার প্রশ্ন শুরু করে। আপনি সকালে কোটা আন্দাজ বাড়ি থেকে বের হয়ে যান? সকাল 9টায়। জবাব দেয় ডক্টর চৌধুরী। রাত্রি 11:30টার পর খেলা শেষ হতেই ঘরে গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েন, কিন্তু ঘুমোবার আগে পর্যন্ত পাশের ঘরে কোনো শব্দও শুনেছিলেন? শুনেছিলাম, কি যেন একটা কবিতা মৃদু কণ্ঠে আবৃত্তি করছে অতুল। মাঝরাতে একবারও আপনার ঘুম ভাঙেনি? না। মনিকা দেবীর ডাকে এ ঘরে আজ সকালে ঢোকবার আগে পর্যন্ত ওর মৃত্যু সম্পর্কে কিছুই জানতেন না? না। ডক্টর চৌধুরী, একটা কথা, আপনি জানতেন নিশ্চয়ই পরশু রাত্রে এই ঘরের আলোটা খারাপ হয়ে গিয়েছে? প্রশ্ন করে কিরিটি। জানতাম। আচ্ছা, আলোটা ঠিক করবার জন্য কে এবং কখন ইলেকট্রিক মিস্ত্রিকে খবর দিয়েছিলেন জানেন কিছু? তা বলতে পারি না, বোধহয় মনেই দিয়ে থাকবে। অতুলবাবু গতকাল বিকেলে স্টেশন যাবেন জানতেন? কই না তো। আচ্ছা, একটা কথা, কিছু মনে করবেন না। মনিকা দেবীকে আপনি ভালোবাসেন নিশ্চয়ই? বাসি। কখনো মনিকা দেবীকে নিয়ে আপনাদের তিন বন্ধুর মধ্যে মনিকা দেবীর অনুপস্থিতিতে কোনো আলোচনা হতো না? কিরিটির আচমকা প্রশ্নে হঠাৎ যেন ডাক্তার একটু বিহ্বল হয়েই পড়ে, কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে থাকে। পরে মৃদুচ্চারিত কণ্ঠে বলে, হয়েছে দু একবার, কিন্তু সেও উল্লেখযোগ্য এমন কিছু নয়। প্রশ্নটা যদিও একান্তভাবেই ব্যক্তিগত, তবুও জিজ্ঞাসা করছি ডক্টর চৌধুরী, আপনাদের তিন বন্ধুর মধ্যে মনিকা দেবীর প্রতি কারো বেশি দুর্বলতা ছিল বলে কি আপনার মনে হয়? থাকতে পারে কারো, তবে আমি জানি না, আমার অন্তত ছিল না। তাই কি? না জানলেও আপনি বলতে ইচ্ছুক নন? কোনটা সত্য ডক্টর চৌধুরী? কিরিটি স্মিতভাবে প্রশ্ন করে। যা মনে করেন। নিরাসক্ত, উদাস, মৃদু কণ্ঠে প্রত্যুত্তর দেয় ডাক্তার চৌধুরী। আচ্ছা, এখানে আসার পর মনিকা দেবী সম্পর্কে আপনাদের তিন বন্ধুর মধ্যে কি কোনো আলোচনা বা বচসা হয়েছিল রিসেন্টলি? না। আপনার বন্ধুর মৃত্যুর ব্যাপারে কাউকে সন্দেহ করেন? বাইরের আর কাকে করব বলুন? করতে হলে সন্দেহ আমাদের তিনজনকেই করতে হচ্ছে। হয় আমি, নয় সুকান্ত, নয়তো মনি। হতে পারে, হয়তো আপনাদের তিনজনের মধ্যেই একজন আপনাদের বন্ধুকে হত্যা করেছেন। গম্ভীর কণ্ঠে উচ্চারিত কিরিটির কথাগুলো যেন অকস্মাৎ বজ্র সমধ্বনিত হলো। সোজা, সরল, স্পষ্ট অভিযোগ। রনেন যতই বলুক, কিরিটির শেষ কথার কঠিন ইঙ্গিতে যেন সে বিমূঢ়, নির্বাক হয়ে যায়। আপনি মানে বলতে চান আমাদের? হ্যাঁ, আপনাদের তিনজনের মধ্যেই একজন। কিন্তু এর মধ্যে আমার কোনো সংশয় বা কোনো কিন্তুই নেই ডক্টর চৌধুরী। প্রথমত, সম্ভাবনার দিক দিয়ে যদি আপনাদের বন্ধুর হত্যাকাণ্ডের ব্যাপারটাকে বিচার করেন, তাহলে আপনাদের তিনজনের পক্ষেই সেটা সম্ভব। দ্বিতীয়ত, মোটিভ যদি বা বলেন,
উদ্দেশ্য আপনাদের তিনজনের যতটা ছিল আর কারোরই সেটা থাকা সম্ভব নয়। বন্ধু হয়ে বন্ধুকে হত্যা করব, এ আপনি কি বলছেন মিস্টার রায়? সে আলোচনা পরের জন্য আপাতত তোলা রইল। এইটুকু বর্তমানে শুধু বলতে পারি, মোটিভ একটা ছিল যার জন্য বন্ধু হয়েই বন্ধুকে পথের কাঁটা হিসাবে সরানো হয়েছে। তাহলে ধরে নিচ্ছেন আপনি যে এটা একটা দুর্ঘটনা নয়, হত্যা? এবং হ্যাঁ, নিষ্ঠুর হত্যা। কঠিন ঋজু কণ্ঠে কিরিটি জবাব দেয়। এবার ডাক পড়ল সুকান্ত হালদারের। অতীব সুশ্রী, বলিষ্ঠ চেহারা, কেবল নারী কেন, যে কোনো পুরুষের চোখেও আকর্ষণীয়। ধনী মেষমাসির আশ্রয়ে পালিত, উচ্চশিক্ষিত, ইঞ্জিনিয়ার বৃত্তি, ভালো চাকরিতে নিযুক্ত, অবিবাহিত। রনেন, অতুল ও মনিকার সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব ও ঘনিষ্ঠতা। ঘটনার দিন রাত্রে তারই ঘরে তাস খেলা হয়। তারপর রাত 11:30টায় খেলা ভাঙার পর অন্য সকলে যে যার ঘরে শুতে গেলে নিজেও শয্যার আশ্রয় নেয়। রাত্রে ঘুম ভাঙেনি বা কোনো রকম শব্দ শোনেনি। মনিকার ডাকে বাইরে এসে আজ সকালে অতুলের ঘরে ঢুকে জানতে পারে যে অতুল মৃত। কালকের আপনার মুভমেন্ট সম্পর্কে আমাকে ইন ডিটেলস একটা আইডিয়া দিতে পারেন মিস্টার হালদার? প্রশ্ন করে এবারে কিরিটি। কাল সকাল থেকেই শরীরটা ভালো না থাকায় সারাটা দিনই প্রায় 6টা পর্যন্ত ঘরে খিলনিটে শুয়েছিলাম। সারাদিন কিছু খাইও নি। সন্ধ্যায় অতুলের ডাকাডেকেতি বাইরে বের হই। রাত প্রায় 8:30টা পর্যন্ত গঙ্গায় নৌকায় ঘুরে রাত্রে খাওয়া দাওয়ার পর 11:30টা পর্যন্ত তাস খেলে শুয়েই ঘুমিয়ে পড়েছি। ঘুম ভাঙিয়েছে মনিকা সকালে চা নিয়ে এসে। অতুলবাবু যে কাল বিকেলের দিকে স্টেশনে যাবেন তা আপনি জানতেন? না, সন্ধ্যায় ফিরে আসবার পর রাত্রে শুতে যাবার আগে পর্যন্ত অতুলবাবু কি তাঁর ঘরে গিয়েছিলেন? যেতে পারে, তবে আমি দেখিনি। বিয়ে না করার কি কোনো কারণ আছে আপনার এত বয়স পর্যন্ত? মনের মতো সঙ্গী না পেলে বিয়ে করে কি হবে? মনিকা দেবীকে আপনারা সকলেই ভালোবাসেন? প্রশ্নটা একান্তভাবেই ব্যক্তিগত নয় কি মিস্টার রায়? রূঢ় কণ্ঠে যেন জবাব দেয় সুকান্ত। নিশ্চয়ই। প্রশ্নটা করতে বাধ্য হয়েছি এই জন্য যে নিতান্ত ব্যক্তিগত কারণেই আপনাদের বন্ধু অতুল বোস নিহত হয়েছেন। নিহত হয়েছেন মানে? আপনি কি মনে করেন? কথাটা সুকান্তর শেষ হলো না। কিরিটি সঙ্গে সঙ্গেই জবাব দেয়, হ্যাঁ, তাকে হত্যাই করা হয়েছে। এবং শুধু তাই নয়, আপনারই কোনো এক বন্ধু, আপনাদের অতি নিকট বন্ধু অতুল বোসকে হত্যা করেছে। আপনি পাগল মিস্টার রায়। আপনি জানেন না আমাদের সম্পর্ক একদিনের নয়, দীর্ঘ 9 বৎসরের ঘনিষ্ঠতা আমাদের। তাছাড়া একটা কথা নিশ্চয়ই আমি জিজ্ঞাসা করতে পারি, এখানে আপনাকে ডেকে এনেছে কে? দারোগা সাহেব শিবশরণের দিকে তাকিয়ে সম্বোধন করে সুকান্ত। আপনার করণীয় আপনি করতে পারেন, কিন্তু থার্ড পার্সনের ইন্টারফিয়ারেন্স আমরা কিন্তু সহ্য করব না, জবাব দিল এবারে শিবশরণ। মিস্টার রায়ের কথার জবাব দেওয়া না দেওয়া আপনার ইচ্ছে মিস্টার হালদার। তবে জানবেন, যাই আপনি বলুন সেটা আপনার এগেনস্টে বা ফরে এভিডেন্স হিসেবেই আমরা নেব। আর উনি তৃতীয় ব্যক্তি নন, আমারই লোক। এই হত্যা তদন্তের ব্যাপারে উনি সরকার পক্ষের হয়ে কাজ করছেন। কিন্তু এর মধ্যে আর কোনো কিন্তু নেই মিস্টার হালদার। উনি যা প্রশ্ন করছেন তার জবাব দেবেন কিনা আমি জানতে চাই। মিনিট 2 স্তব্ধ হয়ে থেকে সুকান্ত মৃদু কণ্ঠে বলে, বেশ, কি জানতে চান বলুন। আপনি তো একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তাই তো? আবার কিরিটি প্রশ্ন করে। হ্যাঁ, বাড়িতে ছোটখাটো ইলেকট্রিক সংক্রান্ত কিছু হলে আপনি দেখে শুনে দেন না অন্য কেউ? সেরকম কাজ হলে দিই, তবে ছোটখাটো ব্যাপারে আমার মিস্ত্রিরাই কাজ করে দেয়। এ ঘরের ইলেকট্রিক আলোটা পরশু রাত্রে খারাপ হয়েছিল, আপনি জানতেন?
না, আজ সকালেই প্রথম মনির মুখে একটু আগে শুনলাম। মিস্ত্রি কাল কাজ করতে এসেছিল দুপুরে, তাও জানতেন না? না, বললাম তো একটু আগে আপনাকে, শরীর খারাপ ছিল বলে সারাদিন ঘর থেকে বের হইনি। এখানে আসবার পর ইদানিং আপনাদের তিন বন্ধুর মধ্যে মনিকা দেবী সম্পর্কে কোনো আলোচনা বা বচসা কিছু হয়েছিল কি? কি মিন করছেন আপনি? নিশ্চয়ই বুঝতে পারছেন মিস্টার হালদার আমি কি বলতে চাইছি। আপনার ও প্রশ্নের জবাব দেওয়ার মতো আমার কিছু নেই। মনিকা দেবীকে ডাকা হলো। এবারে তার জবানবন্দি। সুন্দরী, শিক্ষিতা, দিল্লিতে অধ্যাপিকার কাজ করে। আকস্মিক দুর্ঘটনায় সমস্ত মুখের ওপর যেন একটা নিরতিশয় বেদনার ছায়া ফেলেছে। দীর্ঘ 9 বৎসরের ঘনিষ্ঠ বন্ধুত্ব মনিকার অতুল, রনেন ও সুকান্তর সঙ্গে। দুর্ঘটনার আকস্মিকতায় যেন ভারী মুষড়ে পড়েছে। বসুন মনিকা দেবী, কিডিটি বলে। আমি এবারে ওদের পুজোর ছুটিটা এখানে কাশিতে কাটাবার জন্য নিমন্ত্রণ করে এনেছিলাম মিস্টার রায়। আবেগে কণ্ঠস্বর যেন রুদ্ধ হয়ে আসে, চোখের কোল দুটি ছলছল করে। এমনি একটা দুর্ঘটনা ঘটবে যদি স্বপ্নেও জানতাম, সত্যি ভাবতেও পাচ্ছি না। অতুল অতুল আর নেই। অন্যদিকে মুখটা ফেরায় মনিকা, বোধ করি উদ্গত অশ্রুকে সকলের দৃষ্টি থেকে আড়াল করার জন্যই। আপনার লজ্জা ও দুঃখ আমি বুঝতে পারছি মিস গাঙ্গুলি, কিন্তু কি করবেন বলুন? বোধ হয় সান্ত্বনা দেবারই চেষ্টা করে কিডিটি। আকস্মিক দুর্ঘটনার ওপরে তো আমাদের কারোরই কোনো হাত নেই, দৈব। কিরিটি কিছুক্ষণ সময় দেয় মনিকাকে কিছুটা সামলে নেবার জন্য। কিরিটি আবার শুরু করে। এই নিষ্ঠুর হত্যার। কিরিটির কথাটা শেষ হলো না। চমকে অশ্রুসিক্ত চোখে ফিরে তাকায় চকিতে মনিকা প্রশ্নকারী কিরিটির মুখের দিকে। অর্ধস্ফুট বিস্মিত কণ্ঠে শুধোয়, হত্যা? হ্যাঁ মনিকা দেবী, অত্যন্ত দুঃখের সঙ্গেই বলতে আমি বাধ্য হচ্ছি, অতুল বাবুর মৃত্যুটা স্বাভাবিক নয়, নিষ্ঠুর হত্যা। না না, ইউ ডোন্ট রিয়েলি মিন ইট? আর্ত চাপা কণ্ঠে প্রতিবাদ জানায় মনিকা। সত্যি হত্যা মনিকা দেবী, অতুল বাবুকে হত্যা করাই হয়েছে। অতুল? হ্যাঁ, এবং হত্যা বলেই এই ব্যাপারের একটা মীমাংসা হওয়া একান্তই প্রয়োজন নয় কি? মনিকা চুপ। মনিকার মনের অবগাহনে তখন যেন একটা প্রচন্ড ঝড়ের আলোড়ন চলছে। অতুল নিহত? কিন্তু কেন? কেন সে নিহত হলো? নিরীহ অতুল, কে তাকে হত্যা করলো? এ কি ভয়াবহ নিষ্ঠুর কথা! মিস গাঙ্গুলি! হ্যাঁ? চমকে তাকালো মনিকা কিরিটির ডাকে তার মুখের দিকে। এ ঘরের ইলেকট্রিক আলোটা যে খারাপ হয়ে গিয়েছিল, সে সংবাদ আপনি কখন মিস্ত্রিকে পাঠিয়েছিলেন? আমি সংবাদ পাঠিয়েছিলাম? কই না তো। বিস্মিত দৃষ্টিতে তাকায় মনিকা কিরিটির মুখের দিকে। আপনি সংবাদ দেননি? না, চিরদিন অত্যন্ত ভোলা মন আমার। বরং কাল দুপুরে ইলেকট্রিক মিস্ত্রি আসবার পর অতুল যে তার ঘরের আলোটা খারাপ হয়ে যাওয়ার কথা বলেছিল, হঠাৎ সেই কথাটা মনে পড়ায় বিশেষ লজ্জিতই হয়েছিলাম। আপনি তাহলে ইলেকট্রিক মিস্ত্রিকে খবর দেননি? না। যে মিস্ত্রি আলো সারাতে এসেছিল সে কি আপনাদের পূর্ব পরিচিত? না না। লোকটার বয়স কত হবে বলে আপনার মনে হয়? একটু বেশি বলেই মনে হয়েছিল। জাতিতে বোধহয় বিহারি। আপনার সঙ্গে লোকটার কি কথা হয়? তার সঙ্গে আমার কোনো কথাই হয়নি বলতে গেলে। বংশী লোকটাকে নিয়ে এসেছিল, আমি শুধু ঘরটা দেখিয়ে দিয়ে নিজের ঘরে চলে এসেছিলাম। লোকটা যখন ঘরে কাজ করে আপনি তখন ঘরে ছিলেন না? না, কতক্ষণ যে কাজ করেছে আর কখন যে কাজ করে চলে গিয়েছে তাও জানি না। আশ্চর্য, লোকটা কাজ করে পয়সা নিয়ে যায়নি? হ্যাঁ, সুবালাদি নাকি দিদিমার কাছ থেকে চেয়ে 3 টাকা দিয়ে দিয়েছিল। কিরিটি কিছুক্ষণ স্তব্ধ হয়ে কি যেন ভাবে,
তারপর বলে, আচ্ছা অতুলবাবু যে 2টোর সময় চিঠি ফেলতে বাইরে বের হয়েছিলেন বলে আপনার ধারণা, তখন যে তিনি স্টেশনে গিয়েছিলেন তা জানেন? স্টেশনে? কই না তো, স্টেশনে সে যাবে কেন? গিয়েছিলেন তিনি। আচ্ছা, কোনো চিঠি গতকাল তার নামে এসেছিল জানেন? হ্যাঁ, একটা চিঠি এসেছিল বটে। কার চিঠি সেটা জানেন? না না, বংশী এনে আমার হাতে দেয়, আমি চিঠিটা তার হাতে দিয়ে দিই। বাড়িতে ফিরে তিনি ঘরে যাননি? যতদূর মনে পড়ছে না। সে যখন ফিরে আসে আমরা মানে আমি আর রনেন বাইরের বারান্দায় বসে চা আর ডালমুট ভাজা খাচ্ছিলাম। অতুল ডালমুট বড় ভালোবাসতো। হাউ নাইস ডালমুট বলতে বলতে সে বারান্দাতেই একটা মোড়ায় বসে চা আর ডালমুট খেতে শুরু করে। তারপরে বোধ হয় 6:45 বা 6টা নাগাদ আমরা গঙ্গায় নৌকায় ঘুরতে বের হই। যতদূর মনে পড়ছে সে ওই সময়টা বাইরের বারান্দাতেই ছিল, ঘরে যায়নি। রাত্রে বাসায় ফিরে? বাসায় ফিরে কিছুক্ষণ আমরা সকলে 3তলার ছাদে গল্প করে নিচে গিয়ে খাওয়া দাওয়া সেরে সুকান্তর ঘরে গিয়ে তাস খেলি। সুকান্তর ঘরে বসেই কি বরাবর তাস খেলতেন আপনারা? তার কোনো ঠিক নেই, প্রতি রাত্রে গত 7 দিন ধরে তাস খেলেছি আমরা, কখনো বারান্দায় কখনো রনেনের ঘরে। তবে গতকাল রাত্রে সুকান্তই তার ঘরে বসে খেলতে বলে, তাই। রাত 11:30টায় খেলা শেষ হওয়ার পর অতুলবাবুকে তার ঘরে ঢুকতে দেখেছিলেন? দেখেছি, এবং তাকে দরজা বন্ধ করতেও শুনেছি। তাই তো আজ সকালে তার ঘরের দরজা খোলা দেখে আমি আশ্চর্যই হয়েছিলাম। এমনও তো হতে পারে যে কোনো এক সময় হয়তো রাত্রে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন। কথাটা বলে শিবশরণ। তা অবশ্যই হতে পারে, কিরিটি বলে। রাত্রে একবার অতুল উঠতই, তবে উঠলেও শোয়ার আগে আবার সে দরজা বন্ধ করেই দিত বরাবর। কখনো তার দরজা দিতে ভুল হতো না। বললে মনিকা, মিস গাঙ্গুলি, আপনি বলেছিলেন গত রাত্রে খেলা শেষ হবার পর অতুলবাবু আপনার সামনেই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিলেন। তার দরজা বন্ধ করার সঙ্গে সঙ্গেই কি আপনি শুতে যান? হ্যাঁ, আমার আগেই অতুল শুতে যায়। রনেন বাবু? রনেন আমাদের আগেই ঘরে গিয়ে শুয়ে পড়েছিল। আচ্ছা মিস গাঙ্গুলি, রাত্রে শোবার পর কোনো প্রকার শব্দ বা অস্বাভাবিক কোনো কিছু শুনতে পেয়েছিলেন? না তো। বিছানায় শুয়েই ঘুমিয়ে পড়েননি নিশ্চয়ই? না না, ঘুম আসছিল না বলে অনেক রাত পর্যন্ত, প্রায় 1.2 হবে, জেগে বই পড়েছি। ওই সময়ের মধ্যেও কোনো শব্দ বা কিছু? সেরকম কিছু না, তবে বারান্দায় পায়ের শব্দ পেয়েছি। ভাবছিলাম হয়তো কেউ বাথরুমে যাচ্ছে রাত্রে। ঘরে আপনার দিদিমা ও সুবলাদি ছিলেন বলেছিলেন। আপনি যখন ঘরে শুতে যান তখন কি তাঁরা ঘুমিয়েই ছিলেন না জেগেছিলেন? দুজনেই ঘুমিয়েছিল। সকালে আপনার ঘুম ভাঙে কটায়? ভোর 6টায়, দিদিমা উঠে যাবার কিছু পরেই। এবার একটু ইতস্তত করে কিরিটি বলে, মনিকা দেবী, অতুলবাবুর এই ধরনের আকস্মিক রহস্যজনক মৃত্যুতে আপনি যে অত্যন্ত শকড হয়েছেন বুঝতে পারছি, এবং এও নিশ্চয়ই আপনার মতো একজন শিক্ষিতা মহিলা বুঝতে পারছেন। আমাদের পক্ষে রহস্যের মীমাংসায় পৌঁছাতে হলে কতকগুলো ডেলিকেট প্রশ্নের সম্মুখীন আমাদের হতেই হবে। সেক্ষেত্রে আপনাদের প্রত্যেককেই, বিশেষ করে আপনি, যদি আমাদের সঙ্গে সর্বতোভাবে সাহায্য না করেন তাহলে। বলুন, কি জানতে চান? কিছু মনে করবেন না, আপনাদের 4 জনের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠতা। কথায় বলে 10 পা একত্রে গেলেই নাকি বন্ধুত্ব হয়। তাই এক্ষেত্রে আপনারা 4 জন নিশ্চয়ই একে অন্যের খুব নিকটতম সংসর্গেই এসেছিলেন, এবং আপনাদের 4 জনের মধ্যে একা আপনিই নারী। পুরুষ ও নারীর এই বয়সের ঘনিষ্ঠতার মধ্যে সাধারণত যে সম্পর্কের সম্ভাবনাটা দেখা দেওয়া খুব স্বাভাবিক। বুঝতেই পারছেন আশা করি আমি কি বলতে চাইছি মিস গাঙ্গুলি? 3 জনই আমার অত্যন্ত প্রিয়। মৃদু কণ্ঠে মনিকা জবাব দেয়।
তাহলেও হাতের 5টা আঙুল তো সমান হয় না মনিকা দেবী। না, কিন্তু এক্ষেত্রে বোধহয় কারোর প্রতি কোনো আকর্ষণের তারতম্য ছিল না আমার। মনকে আপনার খুব ভালো করে প্রশ্ন করে দেখুন, এত সহজে জবাব দেবার চেষ্টা করবেন না। ঠিকই বলেছি আমি। মনিকার স্বর দৃঢ়। আচ্ছা, এদের মধ্যে কেউ কোনোদিন আপনার কাছে কোনো এক্সকিউজ মি ফর মাই ল্যাঙ্গুয়েজ মানে প্রপোজ করেননি? এবার একটু থেমে ইতস্তত করে মনিকা। জবাব দেয়, করেছিল, 3 জনই করেছিল। পরে সংক্ষেপে সংকোচের সঙ্গে মনিকা ঘটনাটা বিবৃত করে। এছাড়া আর কোনো ঘটনা? অনুগ্রহ করে লজ্জা বা দ্বিধা না করে খুলে বলুন। মনিকা দিন 2 আগেকার সারনাথের ঘটনাটাও বিবৃত করে। আর কোনো দিনের কোনো ঘটনা? কান্ত কথাটা বলতে গিয়েও ইতস্তত করে যেন মনিকা। বলুন, থামবেন না, বলুন। উদ্গ্রীব ব্যাকুল কণ্ঠে মিনতি জানায় কিরিটি মনিকাকে। গত বছর পুজোর ছুটিতে আমরা দার্জিলিং যাই। সেখানে এক রাত্রে সুকান্ত আমার ঘরে এসে ঢোকে হঠাৎ। তারপর দার্জিলিংয়ের সে রাত্রের স্মৃতি। রাত্রে হোস্টেলের ঘরে ফায়ারপ্লেসের সামনে চুপচাপ বসে মনিকা, গায়ে একটা কম্বল জড়ানো। পুজো সেবারে ছিল অক্টোবরের শেষে। শীতও সেবার দার্জিলিংয়ে বেশ কড়া পড়েছিল। অতুলের এক প্রফেসর বন্ধুর বাড়ি কার্ট রোডে। তারাও সস্ত্রীক দার্জিলিং এসছে। নিমন্ত্রণ করেছিল ওদের 4 জনকেই, কিন্তু ইনফ্লুয়েঞ্জার মতো হওয়ায় মনিকা যেতে পারেনি। সুকান্ত, অতুল ও রনেন গিয়েছে নিমন্ত্রণে। রাত বোধ করি 12টা হবে। হঠাৎ দরজার গায়ে মৃদু নখ পড়ল। কে? আমি। দরজাটা খোলো মনি। মনিকা উঠে দরজাটা খুলে দিল। এ কি সুকান্ত, তুমি একা? ওরা কই? ওরা তাসের আড্ডায় বসেছে, হয়তো আজ রাত্রে ফিরবেই না। মিস্টার ও মিসেস চ্যামারিয়ার তাসের প্রচণ্ড নেশা। তুমি একা, তাই চলে এলাম। বেশ করেছো, বসো। মনিকা চেয়ারটায় গিয়ে বসলো। গায়ের গ্রেট কোটটা খুলে খাটের বাজুর ওপর রেখে দিল সুকান্ত। পাশেই একটা চেয়ার খালি থাকা সত্ত্বেও কিন্তু সুকান্ত বসছে না। দেয়ালের গায়ে অগ্নির রক্তাভ শিখাগুলো যেন আনন্দে নৃত্য করছে। বাইরে আজ প্রচণ্ড ঠান্ডা। সমস্ত দার্জিলিং শহরটা শীতে যেন কুঁকড়ে রয়েছে। বসো সু। আবার মৃদু আহ্বান জানায় মনিকা। তথাপি সুকান্ত কিন্তু বসল না। চেয়ারে উপবিষ্ট মনিকার পাশে এসে দাঁড়ালো। মনি। বসো। মনিকা আবার জানায় সুকান্তকে। মনিকার কাঁধের ওপর ডান হাতটা রাখলো সুকান্ত। কাঁধের ওপরে সুকান্তর হাতের স্পর্শ পেয়ে ফিরে তাকালো মনিকা। চোখের মণি দুটোতে যেন এক অস্বাভাবিক দীপ্তি। চাপা কণ্ঠে সুকান্ত ডাকে, মনি। সুকান্তর স্বরের অস্বাভাবিকতা অকস্মাৎ মনিকার শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করে তাকে সচকিত করে তুলল। তখনও তাকিয়ে মনিকা সুকান্তর মুখের দিকে। সম্মুখে ফায়ারপ্লেসের অগ্নির রক্তাভ আলোর আভায় সুকান্তর গৌর মুখখানা যেন রাঙা টকটক করছে। কি হয়েছে সু? শরীর অসুস্থ বোধ করছো না তো? উদ্বিগ্ন ব্যাকুল কণ্ঠে প্রশ্ন করে মনিকা উঠে দাঁড়ায়। না, বসো। কই দেখি কপালটা। আরো একটু এগিয়ে এসে মনি ডান হাতটা দিয়ে সুকান্তর কপাল স্পর্শ করতে উদ্যত হতেই মুহূর্তে 2 বাহু দিয়ে সুকান্ত মনিকাকে নিজের বুকে টেনে নিয়ে চাপা উত্তেজিত কণ্ঠে বলে, মনি, মনি। এবং পরক্ষণেই সুকান্তর উত্তপ্ত ওষ্ঠ মনিকার কপাল ও কপলে মুহুর্মুহ চুম্বনে আচ্ছন্ন করে দেয়। মনিকা ঘটনার আকস্মিকতায় এমন বিহ্বল হয়ে যায় যে বাধা দেবারও প্রথমটায় অবকাশ পায় না। কিন্তু পরে সে সম্বিত ফিরে পায়। জোর করে ছাড়াতে চেষ্টা করে নিজেকে মনিকা সুকান্তর কঠিন বাহুবন্ধন থেকে, কিন্তু সুকান্ত আরো নিবিড় করে তাকে চেপে ধরে। সুকান্ত? প্রায় একটা ধাক্কা দিয়েই নিজেকে এবারে মুক্ত করে নেয় মনিকা। শোনো শোনো মনি, এর নিষ্ঠুর খেলার অবসান হোক। সুকান্ত তখনও কাঁপছে উত্তেজনায়।
আজ আমি জানতে চাই তুমি আমার হবে কিনা। আমি কারণ নই, তোমাদের কারোরই হতে পারি না। কারোরই হতে পারো না? এত অহংকার তোমার? তুমি কি ভেবেছো এমনি করে দিনের পর দিন আমাদের তিনজনকে তুমি বাঁদর নাচ নাচিয়ে বেড়াবে? হিংস্র, উন্মত্ত, আদিম পশু পুরুষ সভ্যতার খোলস ফেলে নখর বিস্তার করেছে। কি বলছো তুমি? ঠিকই বলছি। তুমি জানো তিনজনই আমরা তোমায় চাই, আমরা তিনজনই তোমাকে কামনা করি, কিন্তু তাই কি তুমি এইভাবে খেলছো আমাদের নিয়ে? খেলছি তোমাদের নিয়ে? হ্যাঁ খেলছো, কিন্তু এ চলবে না। এতদিন আমি ওদের সুযোগ দিয়েছি, তারা অ্যাভেল যখন করেনি আমি আর অপেক্ষা করব না। হয় তুমি আমার হবে, না হয় আমাদের সামনে থেকে তোমায় চিরদিনের মতো সরে যেতে হবে। অতুল, রনেন তোমার বন্ধু? মনিকার স্বর যেন ভেঙে পড়তে চায়। বন্ধু? হ্যাঁ বন্ধু বলেই তো এতদিন চুপ করেছিলাম। আজ যদি তারা আমার পথে দাঁড়ায়, যেন তাদের হত্যা করতেও আমি পশ্চাৎপদ হব না। কতগুলো ক্লিপ জড় পদার্থ। কণ্ঠস্বরে ঘৃণা ও আক্রোশ যেন মূর্ত হয়ে ওঠে। সুকান্ত, তুমি কি পাগল হয়ে গেলে? পাগল? পাগল না হলেও পাগল হতে বেশি দেরি হবে না। আর তোমাদের এই আদর্শের ন্যাকামি নিয়ে আর কিছুদিন থাকলে বন্ধুত্ব মাই ফুট। মনে মনে অহরাত্র কামনার হিংসায় জর্জরিত হয়ে বাইরের বন্ধুত্বের ভান করব আমরা, আর তুমি কেবল মিষ্টি হাসি ও দুটো চোখের ইঙ্গিত দিয়ে আমাদের শান্ত রাখবার চেষ্টা করবে। নিশ্চয়ই তুমি ভাবছো তোমার ওই যৌবনের রঙের ঝাপটা এই তিনটে বোকার চোখে দিয়ে। সুকান্তর কথাটা শেষ হলো না। মনিকার ডান হাতটা চকিতে একটা চপটাঘাত হানল সুকান্তর গালে। থমকে গেল সুকান্ত। গেট আউট! এই মুহূর্তে আমার ঘর থেকে তুমি বের হয়ে যাও। প্রজ্বলিত অগ্নির মধ্যে একটা জলের ঝাপটা দিলে যেমন সহসা সেটা নিস্তেজ হয়ে যায়, সুকান্তরও মনিকার একটিমাত্র চপটাঘাতের চকিত বিহ্বলতায় তার ক্ষণপূর্বের সমস্ত প্রদাহ ও কামনার জ্বালা দপ করেই নিভে যায়। নিঃশব্দে সুকান্ত ঘর থেকে বের হয়ে গেল। এবং শুধু ঘর থেকেই নয়, ঘণ্টাখানেক বাদে নিজের ঘর থেকে সুটকেসটা নিয়ে একেবারে হোটেল ছেড়েই চলে গেল। বাকি রাতটুকু পথে পথে কাটিয়ে পরের দিনই সে দার্জিলিং ত্যাগ করে কলকাতায় ফিরে গেল। পরের দিন সকালে রনেন ও অতুল ফিরে এলো। সুকান্তর খোঁজ করতে মনিকা বলল, সে তো কই রাত্রে ফেরেনি। দুই বন্ধু আশ্চর্য হয়ে তক্ষুনি খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু সারাটা শহরেও তার দেখা মিলল না। সকলে তখন ব্যাকুল উৎকণ্ঠায় গিয়ে পুলিশে সংবাদ দেয়। চতুর্থ দিনে অতুল সুকান্তর একটা টেলিগ্রাম পায়। আমি হঠাৎ কলকাতায় চলে এসেছি, ভালোই আছি। বুঝতে ঠিক পারে না অতুল আর রনেন সুকান্তর ওই ধরনের বিচিত্র ব্যাপারটা। তবে ওরা জানতো সুকান্ত বরাবরই একটু বেশি মাত্রায় খেয়ালি, কারণে অকারণে হঠাৎ চঞ্চল হয়ে ওঠে। পরে বন্ধুদের সঙ্গে সুকান্তর যখন দেখা হলো, বলেছিল হাসতে হাসতে, হঠাৎ কি হলো, চলে এলাম। হঠাৎ যেন মধ্যরাত্রে সেদিন হোটেলে ফেরার পথে মনে হলো ফগে ভর্তি দার্জিলিং শহরটা বিশ্রী। যত শীঘ্র সম্ভব শহরটা পরিবর্জন করাই ভালো। অতএব কাল বিলম্ব আর না করে কাউকে কিছু না বলে সুটকেসটা হাতে ঝুলিয়ে রাত্রে বের হয়ে পড়লাম। কিন্তু দিল্লিতে ফিরে মনিকা কয়েকদিন পর একটা চিঠি পেল সুকান্তর। মনি, জানি না সে রাত্রে আমার পশুবৎ আচরণকে তুমি এ জীবনে ক্ষমা করতে পারবে কিনা, তবু যেন সে রাত্রের যে সুকান্তকে তুমি দেখেছিলে তার সন্ধান আর কোনো দিন তুমি পাবে না। এবং আমার সেদিনকার আচরণের জন্য দায়ী তোমার প্রতি আমার তিল তিল করে গড়ে ওঠা সুতীব্র আকাঙ্ক্ষা। আমার সেই আকাঙ্ক্ষাকে তুমি ঘৃণা করো না। প্রত্যেক মানুষের মনের মধ্যেই থাকে চিরন্তন আদিম একটা বৃত্তি, যাকে এ যুগের লোকেরা বলবে কু, আর থাকে আজকের দিনে তথাকথিত সভ্যতার আচরণে ক্লিষ্ট ভীরু একটা বৃত্তি, যাকে তোমরা সগৌরবে বলে থাকো সু। কিন্তু জানো, এই কু বা সু কোনোটাই মিথ্যা নয়, বরং প্রথমটাই আমার মতে নির্ভেজাল সত্য পরিচয়। যুগে যুগে মানুষের আজও যা নিঃশেষ করে ফেলতে পারিনি আমরা, সভ্যতা ও তথাকথিত শিক্ষার কোষ্ঠীপাতর ঘষেও, সে যা চায় তা প্রাণ খুলে
অতি বড় দুঃসাহসের সঙ্গেই চায়। চাইতে গিয়ে শরমে পিছিয়ে আসে না, কিন্তু যাক সে কথা। কারণ এ যুগে কুকেও কেউ ক্ষমার চোখে দেখবে না। সত্য ও নির্ভীক হলেও তার মনুষ্য সমাজে মর্যাদা নেই। মনে মনে যাই আমি স্বীকার করি না কেন, আমিও বোধহয় শুয়েরই বশ। সেই বৃত্তিতেই ক্ষমা চাইছি। আশা করি সে রাত্রের স্মৃতি তুমি মনে মনে পোষণ করে রাখবে না, অন্তর্জ্বালায় ও ঘৃণায়। ইতি অনুতপ্ত সুকান্ত। চিঠিটা পেয়ে সেদিন মণি মনে মনে কি ভেবেছিল তা ভোলেনি নিশ্চয়ই। কারণ মুখে তুমি যতই বড়াই করো না কেন, সুকান্তর সে রাত্রের অকুণ্ঠ সতেজ আহ্বানে তারও মনে সংশয় জেগেছিল। তুমি কাগজ কলম নিয়ে লিখতেও গিয়েছিলে, কিন্তু শেষ করতে পারোনি চিঠিটা। তাড়াতাড়ি চিঠির কাগজ ছিঁড়ে ফেলে কুটি কুটি করে সেটা উড়িয়ে দিয়েছিলে। তারপর তুমি লেখো, সুকান্ত, ভুল দোষ ত্রুটি নিয়েই তো মানুষ। যা হয়ে গেছে তার জন্য মনে কিছু করো না। আমরা পরস্পরের বন্ধু, এর মধ্যে কাউকে কারোর ক্ষমার প্রশ্ন আসতেই পারে না। সেসব কথা আমি ভুলে গিয়েছি। ভালোবাসা নিও, তোমাদের মণি। সংক্ষেপে মনিকা কিরিটিকে নিজেকে যথাসম্ভব বাঁচিয়ে দার্জিলিংয়ের সে রাত্রের সুকান্ত কাহিনী বলে যায়। কিন্তু আসল কথাটি চাতুর্যের সঙ্গে কাহিনীর মধ্যে গোপন করে গেলেও মনিকার গলার স্বরে এবং বিবৃতির সময় তার চোখে মুখের ভাবে কিরিটির তীক্ষ্ণ সজাগ অনুভূতির অগোচর কিছুই থাকে না। তার মনে হয় মনিকা হয়তো এদের তিনজনের মধ্যে সুকান্তকেই কিছুটা ভালোবাসে। এতক্ষণে যেন অন্ধকারে ক্ষীণ একটা আলোর রশ্মি দেখতে পায় কিরিটি। বুঝতে পারে এখন সুস্পষ্টভাবেই, যেটা এখানে প্রবেশের পূর্ব মুহূর্তে ক্ষীণ কুয়াশার মতোই অস্পষ্ট ছিল, তার চিরাচরিত অনুমানের ভিত্তির ওপরে রনেন চৌধুরীর মুখে অতুলের মৃত্যু সংবাদ পেয়ে সেটা একেবারে মিথ্যা নয়, এবং এই মৃত্যু রহস্যের মূলে হয়তো তার অনেকখানি ছড়িয়ে আছে। ডাক পড়ল মনিকা দেবীর পর প্রথমে দিদিমার। দিদিমা পেটের গোলমালের জন্য কয়েক বৎসর ধরে আফিম খান। তিনি অতুলের মৃত্যুর ব্যাপারে বিশেষ কোনো আলোক সম্পাতই করতে পারলেন না। তাছাড়া দিদিমা কানেও একটু খাটো। তাকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গেই তিনি প্রায় কেঁদে ফেললেন এবং বললেন, এরকমটি যে হবে তা আমি জানতাম দারোগা বাবু। 3টে পুরুষ আর একা মেয়ে। কিরিটি সচকিত হয়ে ওঠে। কেন দিদিমা, আপনি কি ওদের মধ্যে তেমন কিছু কখনো দেখেছেন? তেমন পাত্রী আমার নাতনি নয়। মেয়ে আমার খুব ভালো, আর ওরা 3জনও বড় ভালো। কিন্তু কথায় বলে বয়সের মেয়ে পুরুষ, ঘি আর আগুন। যত সাবধানেই রাখো, অনর্থ ঘটতে কতক্ষণ। কিরিটি বোঝে দিদিমাকে আর বেশি ঘাঁটিয়ে লাভ হবে না। কিরিটির ইঙ্গিতে শিবশরণ দিদিমাকে বিদায় দেয়। সর্বশেষে ডাক পড়ল সুবলাদির। পদশব্দে মুখ তুলে তাকিয়েই কিরিটি কয়েকটা মুহূর্ত স্তব্ধ হয়ে রইল। কিরিটিরই ভাষায়, স্তব্ধ নির্বাক হয়ে গেছিলাম যেন প্রথমটায়। একটা জ্বলন্ত আগুনের রক্তাভ শিখা যেন আমার সামনে এসে দাঁড়ালো হঠাৎ। এত রূপ মানুষের দেহে কখনো কি সম্ভব? শুভ্র পরিধেয় শ্বেত বস্ত্রে সে রূপ যেন আরো স্পষ্ট, আরো প্রখর হয়ে উঠেছিল। বিস্ময় ও আকস্মিকতায় কয়েকটা মুহূর্ত কেটে গেলে আবার ভালো করে ভদ্রমহিলার মুখের দিকে তাকালাম, এবং তখনই আমার মনে হলো সে রূপ বা দেহশ্রীর মধ্যে যেন এতটুকু স্নিগ্ধতা নেই। জ্বলন্ত উগ্র উষ্ণ, তৃষ্ণা মেটে না, চোখ যেন ঝলসে যায়। আরও একটা জিনিস যেটা আমার চোখে স্পষ্ট হয়ে উঠেছিল, তার ছোট্ট কপাল, বঙ্কিম ভ্রুযুগল এবং ঈষৎ চাপা নাসিকার মধ্যে যেন একটা উগ্র দাম্ভিকতা অত্যন্ত সুস্পষ্ট। দৃঢ়বদ্ধ চাপা ওষ্ঠ ও সরু চিবুকের নিদারুণ একটা অবজ্ঞায় যেন কুটিল কঠিন। এমনকি তার দাঁড়াবার ভঙ্গিটির মধ্যেও স্পষ্ট হয়ে উঠেছে একটা তাচ্ছিল্যের ও অবজ্ঞার ভাব। কপাল পর্যন্ত স্বল্প ঘোমটা টানা, তার ফাঁকে ফাঁকে কুঞ্চিত কেশরাম উঁকি চুকি দিচ্ছে। বয়স 30-এর বেশি নয়। কিরিটি প্রথম কথা বললে, আপনি সুবলা দেবী?
হ্যাঁ। নিম্নকণ্ঠে শব্দটা উচ্চারণ করল সুবালা। বসুন। কিরিটির বলা সত্ত্বেও উপবেশন না করে সুবলা নিঃশব্দে বারেকের জন্য ঘরের মধ্যে উপস্থিত কিরিটি, শিবশরণ ও সুব্রত সকলের মুখের প্রতি দৃষ্টিটা যুগপৎ বুলিয়ে নিয়ে কিরিটিকেই প্রশ্নটা করল। আমাকে আপনারা ডেকেছেন কেন? অতুলবাবুকে মৃত অবস্থায় পাওয়া গেছে, শুনেছেন বোধহয়? কথাটা বলল কিরিটি। শুনেছি। তেমনি নিম্ন শান্ত কণ্ঠের জবাব। গত রাত্রে আপনি মনিকা দেবীর সঙ্গে একই ঘরে ছিলেন, তাই না? হ্যাঁ। কাল রাত কটা আন্দাজ আপনি ঘুমোতে যান মনে আছে কি আপনার? ও ঘরে আমি রাত 10টায় সকলের খাওয়া দাওয়া চুকে গেলেই যাই। বিছানায় যাই রাত 11টা আন্দাজ। সারদা দেবী মানে মনিকা দেবীর দিদিমা তো ওই ঘরেই ছিলেন? হ্যাঁ। সারদা দেবীর আফিমের অভ্যাস আছে শুনলাম। হ্যাঁ। সারদা দেবী সাধারণত রাত্রে ঘুমন কেমন? সাধারণত ভালো ঘুম হয় না তার, নেশায় একটা ঝিমোনো ভাব থাকে। কানেও তো একটু কম শোনেন উনি শুনলাম। সে এমন বিশেষ কিছু নয়। রাত 11:30টার পর মনিকা দেবী ঘরে ঢুকে আলো জ্বালান। তার আগে পর্যন্ত মানে রাত 11টা পর্যন্ত আপনি কি করছিলেন? একটু আগেই তো আপনাকে বললাম রাত 11টায় আমি শুতে যাই। হ্যাঁ, কিন্তু ঘরে গিয়েছেন আপনি রাত 10টায়। 10টা থেকে 11টায় এই 1 ঘন্টা আপনি কি করছিলেন? একটা বই পড়ছিলাম। তারপর আলো নিভিয়ে শুয়ে পড়ি। শুয়েই নিশ্চয়ই ঘুমননি? না, তবে বোধহয় মিনিট 10কের মধ্যেই ঘুম এসে গিয়েছিল। মনিকা দেবী রাত 11:30টায় যখন ঘরে ঢোকেন জানেন আপনি? ঠিক কখন সে ঘরে প্রবেশ করেছে জানি না, তবে মাঝরাত্রে একবার ঘুম ভেঙে যেতেই দেখেছিলাম ঘরে আলো জ্বলছে। মণি বিছানায় শুয়ে শুয়ে কি একটা বই পড়ছে। আবার আপনি ঘুমিয়ে পড়েন? হ্যাঁ। কখন ঘুম ভাঙলো? ভোর 5টায়। অত ভোরেই কি সাধারণত আপনি বিছানা ত্যাগ করেন? হ্যাঁ, ভোর ভোরই আমি ঘরের কাজকর্ম সেরে রাখি। আজও তাই করেছেন? হ্যাঁ, ঘুম ভাঙতেই নিচে চলে যায় কাজকর্ম সারতে। মনিকা দেবী তখন কি করছিলেন? ঘুমোচ্ছিল। আর সারদা দেবী? তিনি তার কিছুক্ষণ বাদে উঠে গঙ্গা স্নানে যান। অতুলবাবু যে মারা গিয়েছেন আপনি জানলেন কখন? দিদিমণি গঙ্গা স্নান থেকে ফিরে আসবার পর তাকে যখন মণি বলে সেই সময়। তার আগে টের পাননি? সুবালা নিরুত্তরে দাঁড়িয়ে থাকে। কিরিটি আবার প্রশ্ন করে, তার আগে টের পাননি? সুবালা যেন চমকে ওঠে। কি বলছেন? বলছিলাম তার আগে কিছু টের পাননি? না। কিরিটি মুহূর্তকাল যেন কি ভাবে, তারপর প্রশ্ন করে, কাল রাত্রে কোনো রকম শব্দ শুনেছেন সুবলা দেবী? শব্দ? কই না তো। এ বাড়িতে আপনি কতদিন আছেন? বছর 5 হবে। অতুলবাবু, রনেনবাবু এবং সুকান্তবাবু এদের তো আপনি ভালো করেই চেনেন। হ্যাঁ, ওরা মাঝে মধ্যে এখানে এসে থাকেন। দেখুন সুবালা দেবী, যে ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার সঙ্গে পাকে চক্রে যারা জড়িত হয়ে পড়েছেন তাদের মধ্যে একমাত্র আপনি সম্পূর্ণ তৃতীয় পক্ষ। তাই কয়েকটা কথা আপনাকে বলতে চাই এবং আপনার কাছ থেকে চাই তার নিরপেক্ষ জবাব। আমি কিছুই জানি না। আমার প্রশ্ন না শুনেই কি করে বলছেন যে জানেন না? বুঝতেই পারছেন, এদের আশ্রয়েই আমি আছি। ত্রিসংসারে আমার আপনার বলতে কেউ নেই। কিন্তু এটা নিশ্চয়ই চান হত্যাকারী ধরা পড়ুক? হত্যাকারী মানে? মানে অত্যন্ত সহজ, অতুলবাবুকে কেউ নিষ্ঠুরভাবে হত্যা করেছে। হত্যা? হ্যাঁ। এই ধরনের কিছু যে হবে আমি পূর্বেই অনুমান করেছিলাম। কেন বলুন তো? এই তো স্বাভাবিক। স্বাভাবিক? তাছাড়া কি, নেহাত এদের আমি আশ্রিত, নচেত একটি মেয়েকে নিয়ে 3টি অবিবাহিত পুরুষ। ক্ষমা করবেন। বলতে বলতে সুবালা হঠাৎ থেমে গেল। থামলেন কেন? বলুন, কি বলছিলেন? লেখাপড়া জানা সব শিক্ষিত এরা, এদের হাবভাবই আলাদা। আমরা সব কুসংস্কারে আচ্ছন্ন অশিক্ষিত গেঁয়ো মেয়ে মানুষ।
সুবালার প্রতিটি কথার উচ্চারণে তীক্ষ্ণ একটা চাপা শ্লেষ অত্যন্ত বিশ্রীভাবে স্পষ্ট হয়ে ওঠে, যেটা কিরিটির শ্রবণেন্দ্রিয়কে এড়ায় না। কিরিটি তার স্বাভাবিক তীক্ষ্ণ বিচারবুদ্ধিতে ব্যাপারটা সহজেই অনুমান করে নেয় এবং সঙ্গে সঙ্গে কথার মোড়টা একটু ঘুরিয়ে দিয়ে প্রশ্ন করে, আচ্ছা সুবলা দেবী, এদের চারজনকেই, মানে আমি মৃত অতুলবাবুর কথাও বলছি, কিরকম মনে হয়? তা সকলেই ভদ্র, মার্জিত, শিক্ষিত। এদের পরস্পরের সম্পর্কটা? প্রত্যেকের সঙ্গেই তো প্রত্যেকের গলায় গলায় ভাব দেখেছি, তবে কার মনে কি আছে কেমন করে বলি বলুন তো? তা বটে। আচ্ছা, মনিকা দেবী তার তিনটি বন্ধুকেই সমান চোখে দেখতেন বলে আপনার মনে হয়? মনে কিছু অন্যরকম আছে কিনা বলতে পারি না, তবে বাইরে কারোর প্রতি মনির কোনো বিশেষ পক্ষপাতিত্ব দেখেছি বলে তো মনে পড়ে না। গত দু একদিনের মধ্যে এদের পরস্পরের মধ্যে বিশেষ কোনো ঘটনা ঘটেছে কিনা বলতে পারেন? না। এদের তিন বন্ধুর মধ্যে সবচাইতে কাকে বেশি ভালো বলে আপনার মনে হতো সুবালা দেবী? অতুলবাবুকেই। অতঃপর ক্ষণকাল আপন মনে কিরিটি কি যেন ভাবে, তারপর সুবালার দিকে তাকিয়ে বলে, আচ্ছা, আপনি যেতে পারেন সুবালা দেবী। সুবালা ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে গেল। কিরিটি ঘরের মধ্যে নিঃশব্দে পায়চারি করতে শুরু করলো। এতক্ষণ শুনছিলেন ডক্টর নিহার রঞ্জন গুপ্তর লেখা কিরিটি সিরিজের গল্প আলোকলতা। গল্পটি কেমন লাগলো তা আমাদের লিখে জানাবেন। আর দেখুন তো বলতে পারেন কিনা খুনিকে। গল্পটির পরবর্তী অংশ আগামী সপ্তাহে শনিবার ঠিক সন্ধ্যা 7:15। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন আর শুনতে থাকুন গল্প বাবুর আসর। নমস্কার।